হ্যালো অ্যান্ড ওয়েলকাম রিয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একবার আমাদের আজকের ক্লাসে। সো আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো, রাইট? ফাইন। ভাইয়া কেমন আছেন? বলতো অনেক দিন পর আমাদের সপ্তাহে 3টা করে লাইভ হয়, তাই না? একদিন পর একদিন লাইভ হয়, একদিন পর একদিন লাইভ হয়, মাঝখানে শুক্রবার পড়লে হচ্ছে গিয়া 2 দিন গ্যাপ হয়, কারণ বুধবার লাস্ট লাইভটা এসে শনি সোম বুধ ক্লাস হয়। সো বৃহস্পতি শুক্র 2 দিন গেছে। একজন কমেন্ট করছে প্রথমেই ঢুকে, ভাইয়া অনেক দিন পর, ভাল লাগছে, ভাল লাগছে যে জাস্ট 2টা দিন গেছে এবং তোমরা আমাকে মিস করেছো। ও দ্যাটস অ্যামেজিং, রাইট? ভাল লাগছে, ভাল লাগছে, খুবই ভালো লাগছে, এবং আই মিস ইউ টু। আমি তোমাদের প্রত্যেককে, মানে এই ক্লাস শুরুতেই আমি বলা শুরু করে দিচ্ছি, আই মিস ইউ অল। সিরিয়াসলি, কি আছে না যে অদ্ভুত ভালোবাসা এটাকে বলে, তাই না? তাই না? অদ্ভুত ভালোবাসা। সেই অদ্ভুত ভালোবাসা তৈরি হয়ে গেছে যে এই যে তোমাদের যেটা হয়, যে তোমাদের ক্লাস যখন হয় না, মানে যেদিনকে ক্লাস থাকে না, ওই দিনকে আমার কেমন যেন মনটা খারাপ হয়ে যায়, শূন্য শূন্য লাগে, তাই না? ওই যে একটা গান আছে না, কেন লাগে শূন্য শূন্য এত, তোমায় ছাড়া বলো তুমি কি তা বলতে পারো? আচ্ছা, তো এরকমই অনেকটা, তাই না? ওকে ভাইয়া, আজকের পাঞ্জাবিটা থেকে আগের দিনে পাঞ্জাবিটা সুন্দর ছিল। আরে যাই দিন ভালো আসে দিন আরো ভালো। যাই হোক, সো এটা অনেক সুন্দর, এটা এটা আরো বেশি সুন্দর। আজকে কেন সুন্দর হবে না, তাই না? সো নতুন পাঞ্জাবি তো বলছো, হ্যাঁ নতুন পাঞ্জাবি, এভরিডে ইজ নিউ পাঞ্জাবি, তাই না? আমি তো বলেছি তোমাদেরকে যতগুলো ক্লাস হবে ততগুলো পাঞ্জাবি হবে, তাই না? পাইছি, মানে একটা আছে না যে পাঞ্জাবি তো বহুত আছে, কিন্তু কথা হচ্ছে যে পাঞ্জাবি পরার অকেশন নাই, তাই না? পাঞ্জাবি পরার অকেশন নাই। পাঞ্জাবি তো সবারই থাকে, পাঞ্জাবি পরার অকেশন নাই। আর পাশাপাশি হচ্ছে গিয়া আহ, সবসময় পাঞ্জাবি পরতে ভালোও লাগে না, মানে কে দেখবে বলো? যদি দেখার মানুষ না থাকে তাহলে পাঞ্জাবিটা কে দেখবে? তো ওই জায়গা থেকে আমি তোমাদেরকে বলছি যে তোমরা, ইউ গাইজ বিকাম মাই অকেশন, রাইট? সো আমার কাছে মনে হলো, আরে এই ব্যাপারটা ভালো তো, ওরা ওরা এনজয় করতেছে, এভরিডে ইজ আ নিউ পাঞ্জাবি, ওকে তাহলে হোক, তাহলে হোক, উই আর সেলিব্রেটিং ইট, অ্যাজ আই সেইড প্রায়র, উই আর সেলিব্রেটিং ইট, আমরা এটাকে সেলিব্রেট করতেছি। এই যে তাপগতিবিদ্যা আমরা পড়তেছি, তাপগতিবিদ্যা আমরা পড়তেছি এখন, এইভাবে তো পড়ালেখা হয়ই, বাট আমরা খালি পড়তেছি না, আমরা সেলিব্রেট করতেছি, আমরা উদযাপন করতেছি তাপগতিবিদ্যাকে। সো তোমরা, হ্যাঁ ভেরি গুড, আজকের পাঞ্জাবি আগের দিনের চেয়ে সুন্দর বলছো, দ্যাটস মাই বয়, দ্যাটস মাই বয়, ফাইন। সো এটাই, তো আমরা সেলিব্রেট করতেছি এবং তোমরা নোট দিতেছো, আমি পড়াচ্ছি, আমি এভরিডে নতুন পাঞ্জাবি পরে আসতেছি, তোমাদের এটা ফেস্টিভ লাগতেছে না? দেখো তোমরা খেয়াল করছো, সাউথ ইন্ডিয়ান মুভিগুলো দেখছো? সাউথ ইন্ডিয়ান মুভি, তামিল মুভি, আমরা তামিল বলি, তামিল না, বেসিক্যালি সাউথ ইন্ডিয়া, ভ্যাস্ট জনরা, রাইট? অনেক অনেক অনেকগুলো জনরা আছে, মালায়ালাম, তারপরে কর্ণাটক, তারপর হচ্ছে গিয়া অনেকগুলো আছে আর কি, বেঙ্গালুর, এক এক অনেকগুলো মুভি হয়, এইগুলো তামিলনাড়ু একটা আর কি, কলিউড একটা। সো যাই হোক, তো সাউথ মুভিগুলো দেখবা যে ওরা, ওদের যারা ফ্যান থাকে তারা না সেলিব্রেট করে, তারা সেলিব্রেট করে। তুমি দেখবা রজনীকান্তের ফ্যান যারা, থালাইবা, থালাইবা রজনীকান্ত, শাহরুখ খান পর্যন্ত হচ্ছে গিয়ে নাচে, তাই না? এরকম একটা ব্যাপার ছিল না, ওই যে আহ, ওই যে কি লুঙ্গি ডান্স, রাইট? থালাইবা রিসে দেখবা যে শাহরুখ খান লুঙ্গি ডান্স, মানে থালাইবা হচ্ছে গিয়ে রজনীকান্ত, তামিলনাড়ু কিং, রাইট? তারপরে মনে করো যে এরকম থাকে না, এই যে আহ, তারপরে হচ্ছে গিয়ে থালাপাতি, থালাপাতি বিজয়, তো চিনোই তো ওরে সবাই, তাই না? লিও। তো দেখবা যে তারপরে প্রভাস, এবারে হচ্ছে আলু অর্জুন, এই যে সাউথ ইন্ডিয়ান হিরো, এদের কথা কেন বলতেছি, আমার খুব ভালো লাগে যে বলিউডের তোমরা মুভি দেখেছো, তাই না? বলিউডের মুভিগুলো আমার কাছে দেখলে ক্লিশে লাগে, ভালো লাগে না, কেমন যেন বোরিং লাগে, মনে হয় আগের যুগে ভালো ছিল এখন আর ভালো নাই, কেমন যেন ক্লিশে। সো কেন ওইটা হয়েছে? আর সাউথ ইন্ডিয়ান মুভিতে কি আছে আমি দেখছি, সাউথ ইন্ডিয়ান মুভিগুলোতে ওরা, ওদের যারা ফ্যান তারা সেলিব্রেট করে, তারা ওদের ওদের স্টারদের যখন মুভি আসে তখন তারা সেলিব্রেট করে, মানে হোয়াট এভার দ্য মুভিজ, মুভি ভালোই হয়, বাট হোয়াট এভার দ্য মুভিজ দে সেলিব্রেট, মানে হচ্ছে যে অন্য কিছু হচ্ছে, এবং এই সেলিব্রেশনটা ইন্ডাস্ট্রিকে বড় করে তোলে এবং তারা পজিটিভ কিছু একটা তার থেকে পায়, তারা মহলে চার্জড হয়। সো টপ নচ ফিজিক্সটা তো আমরা পড়ি তাপগতিবিদ্যায়, বাট আমার খুব ভালো লাগছে, আই এম গোনা টেল ইউ, দ্যাট উড বি হিউজ, ওকে দ্যাট উড বি হিউজ। আমরা যে এই প্লেলিস্টটা ক্রিয়েট করতেছি, তো তখন ইদানিংকালে আমার টিচারদের সঙ্গে কথা হয়, আমরা আমরা সবাই একটা কমিউনিটি, আসলে একটা প্ল্যাটফর্মে যত টিচার আছে সবাই আমরা কমিউনিটি। তো সবার ভিতরে সবার কমিউনিকেশন আছে, গুড কমিউনিকেশন, হেলদি কমিউনিকেশন। তো টিচারের সঙ্গে কথা হয়, ভাই তাপগতিবিদ্যায় কী পড়াচ্ছেন, ছেলেপান এত এক্সাইটেড, এত মজা পাইতেছে, মানে কী হইতেছে ভাই, নিয়াজ ভাই আপনি করতেছেন কি কাহিনীটা একটু বলেন তো, হোয়াট ইজ দ্য রেসিপি? সো আমি বলতেছি হচ্ছে, অল উই আর ডুইং, উই আর জাস্ট সেলিব্রেটিং ইট, আমরা এটা সেলিব্রেট করতেছি, এবং আমি আবারও বাচ্চা হয়ে গেছি, আমি ওদের সঙ্গে
হচ্ছে গিয়ে সেলিব্রেট করতেছি এবং আমার খুব ভালো লাগছে, মেন কথা ভালো লাগছে, নাইলে কি আর এমনি এমনি সেলিব্রেশন আছে, আর এমনি এমনি সেলিব্রেশন হয়, হয় না। সো এই যে ব্যাপারটা, দ্যাটস রিয়েলি রিয়েলি অ্যামেজিং। ওকে ফাইন, ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের তাপগতিবিদ্যার 5 নাম্বার লেকচারে। আশা করছি সবাই নিশ্চয়ই ভালো আছো, আশা করছি সবাই নিশ্চয়ই ভালো আছো। এই পর্যায়ে তোমাদের কাছে তোমাদেরকে বলবো ওকে, রুদ্রমণ্ডল বলছো করবো না ক্লাস, আর্কাইভ আছে। আরে এই দিনেরই তো স্বপ্ন আমি দেখতাম একটা সময়, যে ছেলেপান ক্লাস করতেছে না, আর্কাইভ আছে। আর্কাইভটাও তো আমি দিছি। সো মানে হোয়াট ইউ আর সেইং, যে তোমরা ক্লাসই করতেছো, কোনো না কোনো আমার ক্লাসই তোমরা করতেছো, মানে ফিজিক্সটা আমরা পড়তেছি। এবং এই হ্যাবিটটা একবার যদি অভ্যাস হয় না, কোনো একটা ভালো জিনিস যদি একবার অভ্যাস হয়ে যায়, তখন সেই মানুষটা না অনেক বেশি ডেঞ্জারাস হয়ে যায়, সেই মানুষটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। ডেঞ্জারাস বলা ঠিক আছে, নেগেটিভ ওয়ার্ড, মানে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। সো তোমরা ফিজিক্সের সঙ্গে অ্যাকাস্টমড হয়ে যাচ্ছ, তোমরা এটার সঙ্গে পাওয়ারফুল হয়ে যাচ্ছ, এবং আমার এটা খুব ভালো লাগছে। এবং ওয়েলকাম এভরিওয়ান টু থার্মোডাইনামিক্স লেকচার 5। সো আমরা গতদিন যে পার্টটা পড়েছি, আজকে তার পরের পার্টটা পড়বো। অ্যান্ড বিফোর ফার্দার ডু, তোমাদেরকে বলবো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছো সবাই? এবং সবাইকে মেনশন করো, কই সবাই কই 100 অডিয়েন্স উঠবে, তারপরে না আমি লেকচারটা আসলে দেওয়া শুরু করবো, তাই না? ঈদের একটা পরীক্ষা নিয়ে আমাদেরকে পুরস্কার দেন ঈদের। প্রীতি বিশ্বাস বলছো ঈদে একটা পুরস্কার নিয়ে আজকে ভালো লাগতেছে না, ইপসিতা বলছো, থ্যাংক ইউ, আমার খুব ভালো লাগতেছে। তো ওই জায়গা থেকে তোমাদেরকে বলতেছি যে যে ঈদে একটা পরীক্ষা নিয়ে হচ্ছে তোমাদেরকে পুরস্কার দেওয়ার কথা তোমরা বলছো। সো কথা হচ্ছে যে আমার আরও অনেক প্ল্যান আছে। তোমাদের তো নোট কন্টেস্ট চলতেছেই, নোট কন্টেস্টে তো প্রাইজ আছেই। তার পাশাপাশি ঈদে পরীক্ষা দিয়ে আমি তোমাদের ঈদটা মাটি করতে চাই না, তোমরা যারা আসলে 27 বছর আসো, আমরা পড়তেছি ভয়ানক, 6 দিন ক্লাস হয় আমার সঙ্গে, 6 দিন ক্লাস করে 27 বছর ছেলে পান। তোমরা যারা এখনো জানো না তাদেরকে এটা বলে, 6 দিন ক্লাস হয়। ফার্স্ট ইয়ারের পেইড কোর্সে 3 দিন ক্লাস হয়, রবিমঙ্গল বৃহস্পতি, এবং সেকেন্ড ইয়ারের হচ্ছে এটা পেইড কোর্স, যার ক্লাসটা প্রথম চ্যাপ্টারটা ওপেন করা, এখানে কিন্তু পেইড কোর্সের স্টুডেন্টরাই বেশি। সো ওইখানে ক্লাস হয় হচ্ছে গিয়ে 3 দিন, শনি সোমবুধ, তোমরা ফার্স্ট চ্যাপ্টারে সবাই দেখতে পারতেছো। তো বুঝতেই পারতেছো যে এইখানে নিয়াজ ভাইয়ের সঙ্গে 6 দিন ক্লাস করে স্টুডেন্টরা, 1 দিন 2 দিন না, 6 দিন। মানে এটা আমাদের রেগুলার অভ্যাস, 6 দিন ক্লাস চলে আমাদের। তো বুঝতে পারতেছো, যারা আসলে এই ক্লাসগুলি করো না তারা জানো না তোমরা কি মিস করতেছো, এবং তুমি না জানতে জানতে তুমি দেখবে তোমার লাইফ থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট মিস হয়ে যাবে। তো এই 2 কোর্সেই কিন্তু তোমরা ভর্তি হতে পারবা, শুধুমাত্র কোন কোন এই যে রমাদান 499 এই কুপন কোড ইউজ করে 2 কোর্সে ভর্তি হতে পারবা। তো আমার সঙ্গে তুমি হ্যাবিচুয়েটেড হয়ে যেতে পারো, ফিজিক্সটা নিজের কাছে সলভ করে একদম কনফিডেন্ট গায়ে হতে পারো। ইউ ক্যান বি মাই বয়, ওকে, ইউ ক্যান বি মাই বয়। এই মাই বয় ওয়ার্ডটা আমার খুব ভালো লাগে, যে প্রত্যেকটা স্টুডেন্টকে আমার বলতে ইচ্ছে করে, ইউ আর মাই বয়। Okay, fine. So my boy, so my boys, so my boys and my girls. So all I'm saying যে রমাদান 499 এই কুপন কোডটা ইউজ করে তোমরা 2টা কোর্সেই কিন্তু বাল্ক ডিসকাউন্টে ভর্তি হতে পারো, ডিসকাউন্ট বেশি পাবা। এটা কি তোমার লাভ? দূর, ডিসকাউন্টে কি করবা? মানে এইটা জাস্ট একটা সুযোগ বলতে পারো, ইভেনচুয়ালি এই কোর্সে তুমি যুক্ত হবা, ওইটা হবে সামথিং এক্সপিরিয়েন্স। আমি জানি তুমি অনেক সময় মরালি ডাউন হয়ে থাকো, তুমি অনেক সময় হতাশায় ভুগো, তুমি অনেক সময় পড়তে চাও কিন্তু পড়তে মন বসে না পড়ার টেবিলে, রাইট? দেয়ার আর মেনি আদার থিংস ইজ রাইট। তো ওই জায়গা থেকে বলতেছি এই কোর্সটা তোমাকে শুধুমাত্র যে ফিজিক্স শিখাবে তা না, ফিজিক্স তো সর্বোচ্চ শিখাবে, পাশাপাশি তোমাকে ওই ফিল্ডটা করাবে, তোমাকে কানেক্ট করবে স্টাডির সঙ্গে। মানে আই ওয়ান্ট টু বি ইউর কোচ, আই ওয়ান্ট টু কোচ ইউ, যে তোমার পড়ালেখাটা ভালো লাগবে এবং সেটা তুমি ওইটা বুঝো, তোমরা জানো। সো এটা আমি বলতেছি। এবং আমাদের নোট কন্টেস্ট কিন্তু চলতেছে। তো নোট কন্টেস্টে যারা এখনো পার্টিসিপেট করে না, টপ 5-এর জন্য হচ্ছে গিয়া প্রাইজ মানি রয়েছে 5,000 টাকা করে। এবং আমি কিন্তু নোট দেখতেছি কোনো দিন, মানে এভরিডে আমি যে তোমাদের 6 দিন ক্লাস নিচ্ছি তা না, এর পাশাপাশি নোট চেক করতে যাই যে কি একটা অবস্থা হয়, আমি নোটগুলো চেক করতে টাইম নিচ্ছি, টাইম দেখে চেকগুলো করতেছে, কন্টেস্ট চলতেছে, এবং তোমরা ডেফিনেটলি সেটাতে পার্টিসিপেট করবে। এর পাশাপাশি একদিন বলা পরীক্ষার কথা, পরীক্ষা একটা হবে, প্ল্যান আমার আছে। নাই তুমি এটা মনে করছো, ওটা অনেক আগে ভেবে রাখছি। তো তবে সেটা ঈদের আগে পরীক্ষা দিয়ে তোমার ঈদটা নষ্ট করতে চাই না, বরঞ্চ বলতেছো ঈদের আগে পরীক্ষা দিয়ে আমাদেরকে পুরস্কার দেন। একজন বলছো, আমি তো অন্য চিন্তা করছি, আমি চিন্তা করছি ঈদের আগে পরীক্ষা দিয়ে পুরস্কার দিব না, ঈদে তোমাদেরকে সালামি দিব, সালামিটা হচ্ছে ভালোবাসা থেকে দিব, এবং তোমরা ঈদটা সেলিব্রেট করবা। এই ফার্স্ট ইয়ারে পোলাপান যদি ঈদ না করে, সেকেন্ড ইয়ারে যেহেতু ঈদ চলেই দেওয়ার টাইম পাবে না, সেকেন্ড ইয়ারে যে
ওই সময় মনের ঈদ চলে যাবে, ওই সময় সব মানুষ ঈদ করবে, তোমার মনের ঈদ যাবে চলে, মনে হবে যে এই এখন কি করব। বাট ওই সেকেন্ড ইয়ারের ঈদটাও যেন ঠিক থাকে, তার জন্যই ফার্স্ট ইয়ার থেকে আমরা ভালো মতো পড়তেছি, যাতে ওই সময় যায় দুশ্চিন্তা হতাশা আমাদেরকে গ্রাস না করে, আমরা যেন চাঙ্গা থাকতে পারি, আমরা যেন আমরা যেন এনার্জাইজ থাকতে পারি, রাইট, ফাইন। আচ্ছা, সো দ্যাটস অল ইট ইজ। এবং একটা স্পেশাল রিকোয়েস্ট না, এটা আমি তোমাদের থেকে দাবি করে নিচ্ছি, যে এইটা দাবি করে করবা এটা তোমরা, সেটা হচ্ছে গিয়ে আই এম ডুইং এভরিথিং ফর ইউ অ্যান্ড ডেফিনেটলি ইউ উইল ডু সামথিং ফর মি। সেটা হচ্ছে গিয়ে আমার যে কমিউনিটি, সেটা হচ্ছে ফিজিক্স ম্যানিয়াক। তোমরা জানো আরএমএইচ এবং ফিজিক্স ম্যানিয়াক একত্রে কাজ করছি আমরা, ওকে ফাইন। ফিজিক্স ম্যানিয়াক বিগ হোপ, রাইট। তো এই জায়গা থেকে আমি বলতেছি ফিজিক্স ম্যানিয়াক আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপে যারা আছে এখনো যুক্ত হও নাই, কি করতেছো? হোয়াট আর ইউ ডুইং ম্যান, মাই বয়েজ, মাই গার্লস? সো অল আই এম সেইং যে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়া ফিজিক্স ম্যানিয়াক, এই যে নামটা একটু কঠিন লাগে অনেকের কাছে, ফিজিক্স ম্যানিয়াক। সো এখানে এই গ্রুপে এবং স্টুডেন্টরা তোমরা সবাই এই গ্রুপে অলরেডি পোস্ট দাও, এবং অলরেডি ওখানে আমি ওদেরকে কমেন্ট করি, হ্যাঁ এই ঠিক আছে, নোট ঠিক আছে। অনেকে আবার রাগ অভিমান করো, ভাইয়া আমার নোট দেখেন নাই। তখন আমার খুব ভালো লাগে, হঠাৎ করে ঘুমের ভিতরে উঠছি, উঠে দেখলাম ফোনে অনেকগুলো নোটিফিকেশন, একটা নোটিফিকেশন, ভাইয়া আমার নোট দেখেন নাই, ভাই আমার নোটটা দেখেন। তখন মনে হয় যে আচ্ছা ঠিক আছে, উঠে যখন গেছি কতগুলো নোট দেখিনি। সো মানে বুঝতেছো যে আমি 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 নিজে খুব এনজয় করতেছি, এবং তো আমি আশা করতেছি তোমরা এনজয় করতেছো। এবং ফিজিক্স ম্যানিয়াক অবভিয়াসলি এই ইউটিউব চ্যানেলটা, এখানে মানে সামথিং বিগ ইজ কুকিং, আমি তোমাদের জন্য অনেক কিছু রেডি করতেছি, মানে এই বছরটা পুরো এনজয় করবো। তো যাই হোক, তোমাদের সাথে সঙ্গে, সো ফিজিক্স ম্যানিয়াক এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এবং আমার ফেসবুক গ্রুপ এবং পেজে থাকবা থাকবা থাকবা, আমি চেয়ে নিলাম এটা, এই মুহূর্তে থাকো, ওকে ফাইন। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তাপগতিবিদ্যা লেকচার 5, তাপগতিবিদ্যা লেকচার 5। নিয়াজ ভাই, রেদওয়ান কি অবস্থা? দিন দিন সুন্দর হয়ে যাচ্ছেন, থ্যাংক ইউ। সুন্দর তো তুমিও। এই যে কালকে কালকে আমি একটু সারপ্রাইজ আনলক করে দিই, রেদওয়ান আর আমি কালকে রাতে অনেকক্ষণ, অনেকক্ষণ তোমাদের জন্য অনেক কিছু করতেছিলাম, দুজনে মিলে স্টুডিওতে বইসা সেই ভিডিও টিডিও বানায় টানায়, মানে একটা অবস্থা, দেখবা তোমরা, দেখবা, দেখতে পারবা। কালকে মেলা কিছু তোমাদের জন্য করা হয়েছে, আমরা অনেকগুলো প্ল্যান করে ফেলছি, যা যা কিছু হবে না। রেদওয়ান বলতেছে যে নিয়াজ ভাই আপনি অনেক সুন্দর হয়ে গেছেন। আরে রেদওয়ান, আমি সুন্দর কবে ছিলাম না? টেল মি সামথিং দ্যাট আই ডোন্ট নো। মনের সৌন্দর্যই আসল সৌন্দর্য, রাইট? এবং তোমার থেকে ইন্সপায়ার্ড রেদওয়ান, তুমি পজিটিভ গাই, সো দ্যাটস হাউ ইট ইজ। আচ্ছা, এবার আসো, এবার আসো, এবার আসো, এবার হচ্ছে গিয়ে আমরা চলে যাব আমাদের ক্লাসে। ভাইয়া সারাদিন রোজা রেখে বাসায় অনেক কাজ করি, শরীরটা আজ অনেক ক্লান্ত। ওকে, আজকে ফার্স্ট পড়ায় ছুটি দিয়ে দেন, ক্লাস শুরু করে পারি নাই বলতেছে ফার্স্ট পড়ায় ছুটি দিয়ে দেন। খালি ছুটি আর ছুটি, তাই না? ঈদের ছুটি আসতেছে সামনে, ওই ছুটিতে মজা করবা। তুমি যে মুহূর্তে নিজেকে ক্লান্ত মনে করবা, ওই মুহূর্তে তুমি ক্লান্ত। এই বয়সে পোলাপান বলস ক্লান্ত, তোমাদের মতো বয়সে আমি ক্লান্ত ওয়ার্ডটাই জানতাম না, ইভেন ইফ এখনো জানি না। ক্লান্ত আবার কেমনে হয় মানুষ? ক্লান্ত, তোমার মন ক্লান্ত হইলে তোমার শরীর ক্লান্ত হয়ে যাবে, কোনো ক্লান্ত নয়, চাঙ্গা থাকবা, চাঙ্গা, চাঙ্গা থাকতে হবে, এনার্জেটিক, ফ্রেশ অ্যান্ড ফ্যাট, মোটা তাজা। এবার আসো ক্লাস শুরু করি। ফাইন, 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 ফাইন। তো আমরা চলে যাচ্ছি তাপগতিবিদ্যার 5 নম্বর লেকচারে। ইফ ইউ গাইজ রিমেম্বার, ডেফিনেটলি ইউ গাইজ রিমেম্বার, এত নোট আসতেছে মানে তোমরা পড়তেছো, এবং আমরা ওখানে কিন্তু ইন্ডিকেটর ডায়াগ্রাম বা আমরা হচ্ছে গিয়া পড়ে ফেলছিলাম হচ্ছে নির্দেশক চিত্র, এবং ওখানে আমরা চমৎকার কিছু অঙ্ক করেছিলাম। এবার চলো আমরা তারপরের যে অংশটা আছে ওই অংশটা হচ্ছে গিয়ে এখন পড়া শুরু করে দিই, তো ইন্ডিকেটর ডায়াগ্রামের আজকে একটা চমৎকার অঙ্ক দিয়ে আমরা ক্লাসটা আসলে শুরু করব। এই অঙ্কটা খুব সুন্দর, এটা একটা অ্যাডমিশন স্টুডেন্ট বলতে পারো, বাট আমি এটাকে নর্মালি অঙ্ক বলবো, আমরা এটা পারবো। আজকে আমরা ইন্ডিকেটর ডায়াগ্রামের একটা অঙ্ক দিয়ে এই ক্লাসটা শুরু করতে চাই, তাহলে সেটা কোন অঙ্ক? সেটা হচ্ছে এই অঙ্কটা। দেখো যে এইখানে একটা গ্রাফ দেওয়া আছে, খুব ভালো লাগবে অঙ্কটা তোমাদের, এবং আমি জানি তোমরা এই অঙ্কটা পারার মাধ্যমে ওই বিলিফটা আবার চাঙ্গা হয়ে যাবে। ওকে ফাইন। আচ্ছা, তো দেখো যে ইন্ডিকেটর ডায়াগ্রাম কাকে বলা হয়? একটা আয়তন অক্ষ থাকে আর একটা চাপ অক্ষ থাকে, তাই না? চাপ এবং আয়তনের যে গ্রাফ, এটাকে ইন্ডিকেটর ডায়াগ্রাম বলে, এটাকে আমরা ইন্ডিকেটর ডায়াগ্রাম বলি। তোমাদের কি মাঝে মাঝে এরকম মনে হয় পড়তে বসলেই ঘুম আসে? এটা তো মনে হয়, আমার উল্টা মনে হয় জানো, আমার ইদানিংকালে মনে হয় পড়াইতে নিলেই আমার মনে হয় ভূমিকম্প হচ্ছে।
যেমন এই যে ফারিয়া বলছে পড়তে বসলেই ঘুম আসে, আমার একটা নতুন রোগ হয়েছে, আমি পড়াইতে নিলেই মনে হয় ভূমিকম্প হচ্ছে। ওই যে মাঝখানে কিছুদিন ভূমিকম্প হয়েছে না, খালি বিল্ডিং কাইপা উঠে, তো আমি না স্টুডিওর ভিতরে ক্লাস নিতে থাকতাম, এরকম একটা সময় স্টুডিও কাইপা উঠতো, দেখা যেত উপরে যে লাইট আছে এগুলো এরকম করে কাঁপে। সো স্টুডিও ক্যামেরাটা কাঁপতেছে, বোর্ডটা নড়তেছে। সো এর ভিতরে মানে এমন এক অবস্থা, ক্লাস রেকর্ড করতেছি, এই কি কি হইলো কি হইলো, বা হচ্ছে দাঁড়ায় আছি, এরকম একটা অবস্থা। সো ওই ফোবিয়া আমার ভিতরে ঢুকছে। এখন আমি যখনই পড়াইতে যাই আমার কাছে মনে হয় ভূমিকম্প হইতেছে। বাস্তবা বলছে তাহলে ভাই পড়ায় না, গল্প করলে খুশি, তাই না? ওইটাই তো আমার ইচ্ছে করে। যাই হোক, কিন্তু চাইলেই কি সব করা যায়? জীবনে কিছু কাজ আছে ভালোবাসা থেকে করি, সেটা হচ্ছে পড়ানো। এটা আমার পিওরেস্ট লাভ। সো তোমরাও আমার সঙ্গে পড়বা। ওকে। আচ্ছা, আসো যে, আসো যে এটা হচ্ছে এ, এটা বি। পড়াইতে নিলে বলাবান জায়গা, গল্প গুজব করলে সবাই হই হই রই রই করে আর কি হচ্ছে গিয়া ক্লাসে চলে আসে। তো আমি তোমাদেরকে এটা বলবো যে ভাইয়া, নিজের জীবনটা নিজে করতে হবে, তাই না? আজকের এই দিনটা নিয়ে আসবার এই সুন্দর সুন্দর কথার মাধ্যমে যদি পড়াটা হয় না, তাহলে ফিউচারটা সুন্দর হবে। আর যদি পড়াটাই খারাপ হয় না, শুধু কথাগুলোই ভালো থাকে, ফিউচারটা না খারাপ হবে। আমি এটা দেখতে পারবো না, আমি এটা দেখতে পারবো না। তোমার বাবা মা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেছে, তোমাদের বাবা মা তোমাদের নিয়ে অনেক স্বপ্ন দেখতেছে। তোমরা জানো বাবা মা তোমাদের জন্য নিজে না খেয়ে হলেও তোমার জন্য কষ্ট করতেছে, খালি একটা স্বপ্ন, শুধু একটা স্বপ্ন। প্রত্যেকটা বাবা মা, বাংলাদেশে আমরা সবাই মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, বা আমরা সবাই লোয়ার মিডল ক্লাস। তো ওই জায়গা থেকে আমি বলতেছি বারবার যে বাবা মা নিজের জীবনে অনেক স্বপ্ন নিজেরা পূরণ করতে পারেন নাই, শুধুমাত্র অর্থের অভাবে বা সুযোগের অভাবে। শুধু অর্থের অভাবে বলবো না, সবসময় সুযোগের অভাবে। এবং সেই সুযোগের অভাবেই তারা অথবা ফাইন্যান্সিয়াল কষ্টও করেছেন। এবং এটাই বাংলাদেশি মেজরিটি ফ্যামিলির স্টোরি। সো ওইখান থেকে তারা উঠে আসছে, উঠে আসছে কোথায়, যে তার সন্তানকে বড় করছে, তার অপূর্ণ সকল স্বপ্ন। কথা, একটা জীবনে তোমার সময়টা তো লিমিটেড, অল্প কিছু সময় আল্লাহ তাআলা তোমাকে দেন। ধরে নাও সেটা 100 বছর, ধরলাম, অনেক বাড়ায় চিন্তা করলাম, বাংলাদেশে গড়াই 61 বছর, 65 বছর। তো তোমার 100 বছর ধরে নিলাম। সো তো একটা মানুষ যখন তার বয়স যখন 50, 60, 70 হয়ে যায়, তখন সে জানে যে ইট কুড বি টুডে টুমোরো এনি টাইম। তো ওইরকম একটা সময় তো বাবা মা আসলে তোমাদের প্রতি ইনভেস্ট করে রাখছে। ইনভেস্টটা কি? যে আমি আমার জীবনে সব কিছু নাই পাইলাম, কিছুই পাইলাম না, কাজে কিছু যায় আসে না, কিন্তু আমার সন্তান যেন আসলে সেই সুযোগগুলো পায়, তার জন্য তারা নিজেরা খেয়ে না খেয়ে তার সর্বোচ্চটা ইনভেস্ট করে তোমাদেরকে পড়ায়। এই যে নিয়াদ ভাই কোর্সে যুক্ত হবা, এই মানিটা আসলে ডেফিনেটলি, আমি বলবো না এটা ইজি মানি, এটা ডেফিনেটলি আঙ্কেল আন্টি জমাইছেন, বাবা মা, তোমাদের বাবা মা জমাইছেন তোমাদের জন্য, তোমাদেরকে দিয়েছে। সো ওই জায়গা থেকে আমি বলবো, একটা মানুষ নিজের স্বপ্ন পূরণ হয় না, নিজে কিছু পাবে না, বা তার সন্তানকে তার স্বপ্ন পূরণ হতে দেখে হ্যাপি হবে, এই জন্য সর্বোচ্চটা বিলায় দেয়। তো তাহলে তুমি কি তোমার এই মুভির হিরো হতে চাও না? তুমি কি চাও না এই মুভির প্রোটাগনিস্ট হতে? তুমি যদি সেটা না চাও, তাহলে লাইফে তুমি আর কিছু চাওই না, তাহলে তোমার দ্বারা কিছু হবেও না তাহলে। তো আমি এই কথাটা এই জন্য বলতেছি, ওইটা রাখো, ওইটা, ওই যে একটা ফ্যাক্টর আছে না, আই উইল ডু দ্যাট, আই উইল ডু দ্যাট, তাই না? আই উইল ডু দ্যাট, বি দ্যাট, বি দ্যাট। সবাইকে বলবো, মনোযোগ দাও জীবনে, জীবনে বড় কিছু হও, এত বড় হও, এত সফল হও, যে সাফল্য যখন তোমার কাছে আসবে, তখন সাফল্যে তুমি এতটা খুশি হবা, এতটা খুশি হবা, যে তোমার নিজের চোখের পানি ঝরে যাবে, যে নিজের সাফল্যে নিজের চোখের পানি ঝরতেছে, যে এত খুশি তুমি হইছো। তো ওই যে একটা কথা আমাদের রিলিজিয়াসে বলা আছে, তুমি ধৈর্য ধারণ করো, তুমি যদি সবর বা ধৈর্য ধারণ করো, তাহলে নিশ্চয়ই ক্রিয়েটর শীঘ্রই তোমাকে এতটা দিবেন যা তুমি কখনো চিন্তাও করোনি। সো দিবেন। ধৈর্য রেখে ক্লাস করতে হবে। ধৈর্যটা ধারণ করতে হয় কখন? যখন আমি তোমাকে মোটিভেট করি, তখন ধৈর্য ধারণ করার কি আছে? তখন তো মোটিভেট করতেছে, ভালো লাগতেছে, মোটিভেশন হয়ে গেছে অনেকের জন্য এন্টারটেইনমেন্টের মতো, যে এটা এটা এন্টারটেইনমেন্ট, ভালো লাগে মোটিভেশন দিলে, একটা পিনিক, সরি, মানে একটা একটা গুড ফিলিংস। ওকে, ফাইন। তো ওইটা ওইটা না, ধৈর্যটা ধরতে হয় যখন কষ্ট আসে। তুমি একটা এসি রুমে ঘুমায় আসো, ধৈর্য ধরার কি আছে? না, ঘুমাই তো আছি, আরামে আছি, এসির মধ্যে বয়ে আছি, এটা একটা, তাই না? ওই সাফল্য কখনো এসি রুমে আসে না। তো এখন পরেরটা তুমি বোঝার চেষ্টা করো, কষ্টটা করতে হবে যখন তুমি রোদের মধ্যে দাঁড়ায় একটা কাজ করতেছো, যখন তুমি স্কুলে যাইতেছো, যখন তুমি কলেজে যাইতেছো, যখন তুমি বাজারে যাইতেছো রোদের মধ্যে, তখন তুমি কিন্তু কিছু বড় কষ্ট করতেছো, তখনই তো ধৈর্য ধরতে হয়। তো এই যে ক্লাসে যখন আমি পড়াবো, তখনই তো ধৈর্যটা ধরতে হয়। এই কথা বলার সময় তো আনন্দ লাগেই, তো
সবাইকে বলবো, বলতেছে একজন শুরু করেন। কেন আমি এই কথা বলতেছি? এটা বলতেছে এই কারণে যে সবাই মনোযোগী হও, একবার শুরু করলে অনেকটা পড়াতে পারবো। এইটা তোমাদেরকে হতে হবে। আর মাঝখানে তো নিয়াজ ভাই আছেই, মাঝখানে তো নিয়াজ ভাই আছে, নিয়াজ ভাই তো তোমাদেরকে সবসময় ধরে রাখবেই। তোমার যাবা কোথায়? আমি আছি না? ওকে ফাইন, আসো 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 আসো, ফাইন। তো দেখতেছো এইটা একটা চক্র, এটা একটা চক্র, দেখো এটা একটা চক্র। তো এইভাবে করে এ থেকে সিতে যাওয়া যায়, এ থেকে বি হয়ে সিতে যাওয়া যায়, আবার এ থেকে ডি হয়ে সিতে যাওয়া যায়। ওই যে লোকাল বাসগুলো আছে না, যে গুলিস্তান ভায়া মতিঝিল, মানে মতিঝিল হয়ে গুলিস্তান যায়, ব্যাপারটা অনেকটা এরকম। এ থেকে সিতে যাওয়া যায় বি হয়ে, আবার এ থেকে সিতে যাওয়া যায় ডি হয়ে। দূরের রাস্তা থেকে যাওয়া যায়, এখানে দুটি রাস্তা থেকে যাওয়া যায়। এখন এখন এরকম যে ওয়েটা, যে দুটি রাস্তা থেকে এখানে আমরা যেতে পারি। সো এখন এখানে কতগুলো কথা বলতে, এই অঙ্কটা ভালো। ভালো কেন? এটা একবার অ্যাডমিশন টেস্টে আসছে, বুয়েট অ্যাডমিশন টেস্ট। এই কথা বলার মাধ্যমেই অনেকে আছে, ও বাবা বুয়েটে আসছে আমি কি পারবো? আরে দূর, বুয়েটেই তো আসছে, ইজি। দেখো পারবা না মানে অবশ্যই পারবা। দেখো, তো এবার এই অঙ্কটা এরকম বলছে, এ বি, এ বি সি পথে, 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 এ ডি সি পথে, এ ডি সি পথে 100 জুল তাপ সরবরাহ করায়, তাপ সরবরাহ, সরবরাহ করায়, তাপ সরবরাহ করায়, তাপ সরবরাহ করায় কৃত কাজ, কৃত কাজ, কৃত কাজ, কৃত কাজ, কৃত কাজ 50 জুল। এ বি সি পথে, এ বি সি পথে, এ বি সি পথে 20 জুল তাপ সরবরাহ করলে, তাপ সরবরাহ করলে, সরবরাহ করলে, তাপ সরবরাহ করলে, তাপ সরবরাহ করলে কৃত কাজ কত, কৃত কাজ, কৃত কাজ কত? এইটা একটা সুন্দর কোশ্চেন। এখানে এরা চমৎকার কনসেপ্ট উঠে আসবে, এখান থেকে এরা চমৎকার কনসেপ্ট উঠে আসবে। আমি যেদিন পর্যন্ত, আমি যেদিনকে বুয়েট পরীক্ষাটা দেই, মানে আমি বুয়েট পরীক্ষা দিয়ে চলে আসছি, মানে কি আমি আমার সর্বোচ্চ প্রিপারেশনটা নিয়ে পরীক্ষাটা দিছি, ইন্টার শেষ বুয়েট পরীক্ষা দিলাম। সো আমি চান্সও পেয়ে গেছি, রেজাল্টও দিয়ে দিছে, মানে বুয়েটিয়ান হয়ে গেছি। তারপরে আমি এই অঙ্কটা আসলে সলিউশন করছি। তারপরে আমি যখন স্টুডেন্ট পড়াইতে নিছি, তখন একদিন হঠাৎ করে এই অঙ্কটা দেখে মনে হলো আচ্ছা এটা কেমনে করে, ও এরপরে মাথায় আসলো যে এটা তো এমনি করে। আচ্ছা তখন আমি অবাক হইলাম, এটা আমি আগে জানতাম না, আমি তো বুয়েটে চান্সও পেয়ে ফেলছি। এখনকার যুগে এসে তুমি বলতে পারবা ভাইয়া এটা তো আমি জানি, এই যে আজকে আমি জানাবো, এরপর জানবে, ফাইন। সো এটাই, কারো না কারো থেকে তো তোমার জানতে হয়। তার মানে বুঝতেছো যে আমরা প্রিপারেশনটা অনেক সুন্দর করে স্ট্যান্ডার্ডলি নিতেছি। এটা তো ফ্রি ক্লাস, সবাই দেখতে পারতেছো, এবং সব ক্লাস তো ফ্রি থাকবে না। সো এই জন্য বলতেছি, ডেফিনেটলি আমাদের কমিউনিটিতে তুমি যুক্ত হবে, ওইখানে তোমার জীবন বদলে যাবে। এবার আসো, এবার আসো, এ ডি সি পথে 100 জুল তাপ সরবরাহ করায় কৃত কাজ 50 জুল। এ বি সি পথে 20 জুল তাপ সরবরাহ করলে কৃত কাজ কত? এখন দেখো, ওকে ফাইন। এবার দেখো, এবার দেখো, এই মনোযোগ প্রীতম, মনোযোগ দাও, মনোযোগ বাড়ায় দাও, মনোযোগ দ্বিগুণ করে দাও। এবার দেখো, আমরা এটা জানি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানি, ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি, এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে, উপস 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 উপস, এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি। তাহলে দেখো, এটা হচ্ছে তাপ শক্তির পরিবর্তন, এটা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এবং এইটা হচ্ছে গিয়া বাহ্যিক কাজ। এখন খেয়াল করো যে প্রথমে আমরা এই সূত্রটা এই পথে অ্যাপ্লাই করব। কোন পথে? এ ডি সি পথে, এ ডি সি পথে, এ ডি সি পথে। দেখো এ ডি সি একটা পথ, আমাদের টার্গেট কোনটা? আমাদের টার্গেট পয়েন্ট হচ্ছে গিয়ে এ, আর যাবো কোথায়? সিতে। এখন আমরা দুই পথে যেতে পারি, দুই পথে যেতে পারি, তার মধ্যে একটা হচ্ছে এ থেকে ডি হয়ে সিতে যাওয়া। সো এই পথে আমি গেলাম। তাহলে এই পথে যদি যাই, এই পথে যদি আমি যাই, তাহলে এই সূত্রটাই দেখো, ডিকিউ ইকুয়ালস টু এ ডি সি, মানে এ ডি সি পথে ডিকিউ,
মানে এই সূত্রটাকেই আমরা জাস্ট এডিসি পথে অ্যাপ্লাই করতেছি, এডিসি প্লাস ডিডাব্লিউ এ ডিসি। এবার দেখো যে এবার দেখো যে এবার দেখো যে এডিসি পথে এডিসি পথে এডিসি পথে আমাদের কিন্তু বলেছে তাপ সরবরাহ করছে 100 জুল। কতটুকু তাপ সরবরাহ করছে? 100 জুল তাপ সরবরাহ করছে, 100 জুল তাপ সরবরাহ করছে। তো এবার দেখো 100 জুল তাপ সরবরাহ করছে মানে কি? সরবরাহ করা মানে প্লাস। এটা আমরা জানি যে তাপ যখন সরবরাহ করে তখন সেটা প্লাস। তাহলে এইখানে এই তাপ শক্তির সরবরাহ হচ্ছে গিয়ে প্লাস, মানে প্লাস 100 জুল, প্লাস 100 জুল। ওকে, গেল এটা। এবং কৃত কাজ কে করছে? এটা সিস্টেম করছে, সিস্টেম দ্বারা কৃত কাজ। ওকে, করায় কৃত কাজ মানে সিস্টেমটাই এই কাজটা করছে। দ্যাট মিনস এটা প্লাস কাজ, তাহলে এইটা হচ্ছে গিয়ে প্লাস 50, কাজ হচ্ছে এতটুকু। তাহলে এখান থেকে দেখতেছো এই পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা আমরা বের করতে পারছি, যেটা চায় নাই অঙ্কে। এটা চাইছে যে এডিসি পথে অভ্যন্তরীণ শক্তি বের করো, অঙ্কে কি এটা বলেছে? অঙ্কটা বলেনি, রাইট? সো তারপরেও আমরা এটা বের করছি। কেন করছি? ডিফিনিটলি এটা দরকার হবে আনসার বের করতে। তাহলে দেখো এই জায়গা থেকে ডিইউ এডিসি, ডিইউ এডিসি ইকুয়ালস টু কত আসবে? 50 জুল। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এডিসি পথে, এডিসি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 50 জুল। এডিসি পথে, এডিসি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এডিসি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 50 জুল। এডিসি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 50 জুল। ভেরি গুড মাসুমা, এবার দেখো আনসার হয়েছে কিনা, মিলাও। তো এবার দেখো এইটা আমরা বুঝে ফেলছি, এতটুকু আমরা বুঝে ফেলছি, তাই না? এতটুকু তো আমরা বুঝে ফেলছি। এবার আসো যে পরের ব্যাপারটা আসলে কি হয়। পরে যে ব্যাপারটা হচ্ছে গিয়া সেটা হচ্ছে গিয়া আমাদেরকে বলেছে, আমাদেরকে বলেছে এ বি সি পথে, এ বি সি পথে 20 জুল তাপ সরবরাহ করলে কৃত কাজ কত? সো এ বি সি পথে 20 জুল তাপ সরবরাহ করলে কৃত কাজ কত? এখন চিন্তা করে দেখো, এখন চিন্তা করে দেখো আমরা এবার এ থেকে বি হয়ে সিতে যাব, এ হতে বি হয়ে সিতে যাব, এ থেকে আগে বিতে যাব, তারপরে সেখান থেকে আমরা সিতে যাব। এ বি সি, এ বি সি পথে, ওকে, এ বি সি পথে, এ বি সি পথে, এ বি সি পথে, ওকে, এ বি সি পথে যাব। তাহলে এই সেম সূত্রটাই আমরা আবার অ্যাপ্লাই করব। আমরা এটা বলতেছি ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এইখানে একজন বলতেছো যে আমরা এই ভাইয়ের ভক্ত, আমরা নিয়াজ ভাইয়ের ভক্ত। আমি সবাইকে বলবো যে দেখো ভাইয়ের ভক্ত হওয়ার দরকার নেই, মানে ভাইয়ের ভক্ত হওয়ার দরকার নেই। কেন? নিজেকে ভালোবাসো, কারো ভক্ত হইতে হবে না। নিজেকে ভালোবাসো, নিজেকে যদি ভালোবাসো তাইলে যাকে তোমার ভালো লাগবে, যার ক্লাস করতে তোমার ভালো লাগবে তারই ক্লাস করো। কারণ তোমার নিজেকে ভালো লাগে, তোমার ভালো যাকে লাগে তাহলেই তুমি ক্লাস করো। তাতে তোমার সুবিধা কি? তুমি তোমার নিজেকে প্রায়োরিটি দিছো। আর যে নিজেকে প্রায়োরিটি দেয় সে কখনো হারে না। লাইক মি, ফলো মি, I'm never gonna lose anything, I'm never gonna lose anything. সো ওই জায়গা থেকে আমি তোমাদেরকে বললাম দ্যাটস কল আ উইনিং মাইন্ডসেট। এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ গাইস উড বি দ্য উইনার। উইনার এটা এটা একটা ব্যাপার আছে না, এটা সোয়াগ, সোয়াগ, সোয়াগটা আনো, তাই না? কোনো ভাইয়ের ফ্যান হওয়া লাগবে না, নিজেরে পরিচয় দাও, তাই না? নিজেকে আসলে ভালোবাসো। এবং আমি জানি তুমি যদি নিজেকে ভালোবাসো তোমার আমার ক্লাস ভালো লাগবে। এবার আসো, এখানে আসো। এবং ক্লাস ভালো লাগার জিনিস না, ক্লাস করার জিনিস। ক্লাস করো, আর মাঝে মধ্যে ভালো লাগার জন্য আমি তো আছি, ভালো আমাকে লাগতে পারে, বাট ক্লাসটা করো। আচ্ছা, এবার দেখো যে এই সূত্রটাই আমরা অ্যাপ্লাই করব এ বি সি পথের জন্য। এ বি সি, এ বি সি, এ বি সি। এবার দেখো একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। দেখো এইখানে এই অ্যানালজিটা আসে। তোমরা বিভব শক্তির ব্যাপারটা দেখছো না? বিভব শক্তি আমরা এটা জানি যে এখান থেকে একটা বস্তুকে যদি আমি এখানে তুলে আনি, এখান থেকে একটা বস্তুকে যদি আমি এখানে তুলে আনি, এখান থেকে একটা বস্তুকে যদি আমি এখানে তুলে নিয়ে আসি, এখান থেকে একটা বস্তুকে যদি আমি এখানে তুলে নিয়ে আসি, তাহলে দেখো সে একটা হাইট উঠে গেছে, সে একটা হাইট এখানে উঠে গেছে। সেই হাইটটা হচ্ছে এইচ, এই হাইটটা হচ্ছে গিয়া এইচ, এই হাইটটা হচ্ছে গিয়া এইচ, এই হাইটটা হচ্ছে গিয়া এইচ। এখন দেখো এখানে বৃহস্পতি কত হবে? আমরা সবাই জানি এটা ভর যদি এম হয় এম জি এইচ। এখন তোমরাই চিন্তা করো আমি যদি এই পথে না উঠতাম, এই পথে না উঠে, এই পথে না উঠে আমি এই পথে উঠলাম, দেখো এই পথে উঠলাম, এইভাবে এভাবে ঘুরায় পেঁচায় আমি এখানে উঠলাম, তাতে বিভব শক্তি কত হবে? সেমই হবে না?
ইটস অল সেম, রাইট? তুমি চিন্তা করে দেখো যে এই উচ্চতাই তো উঠছে, আমি এইরকম পথে ঘুরায় পেঁচায় উঠলেও উঠছে তো সে এই উচ্চতাই, তার মানে বিভব তো এটাই থাকবে। এখন মনে করো না আমি ও পথে উঠবো না, আমি একটু ডিফারেন্ট, যে পথে সবাই চলে সে পথে আমি চলি না, আমি একটু ডিফারেন্ট। এটা চিন্তা চিন্তা করে কেউ আছে না এরকম? সমাজে আমরা সবাই অনেকেই আছি, এর মধ্যে একটা ওয়ার্ড আছে এটাকে বলে নার্সিসিস্ট। ডু ইউ নো দ্যাট ওয়ার্ড? নার্সিসিস্ট। এটা নার্সিসিজম বলে একটা ব্যাপার আছে। মানে এক গ্রিক দেবতা ছিল, মানে একজন লোক ছিল আর কি, ধরে নাও সে কি করতো, সে হচ্ছে গিয়ে নিজের প্রতি অবসেস ছিল। কি অবসেস ছিল সে? ওই স্বচ্ছ পানি, এগুলো জানার দরকার আছে। হ্যাঁ, নিয়াজ ভাই ক্লাসে কোনো ফাও কথা বলে না, যা বলে সেগুলো বলার দরকার। আমি জানি, আমি জানি কি বলতে হবে। তো এই প্রত্যেকটা জিনিস লিসন। দেখো, ফিজিক্স তুমি আমার থেকে যতটুকু শিখবা তা তো শিখবাই, পারপাস সলভ হয়ে যাবে, অ্যাডমিশন ট্যাডমিশন চান্স টান্স হয়ে যাবে, ওডি হয়ে যায়, ওইডি কোনো ব্যাপার না। তো ক্লাস করলে হয়ে যায় ওগুলি। সো এরপরে যেটা হচ্ছে, তোমাকে একটা মানুষ হওয়ার স্বপ্ন দেখতে হবে। আমি তোমার বয়সে একটা মানুষ হতে চাইছি, সেই মানুষটার মতো আমি হইতে পারছি কিনা সেটাই হচ্ছে আমার ব্যাটল, সেটাই আমি হওয়ার চেষ্টা করতেছি, রাইট? সো সেই মানুষটা যে হতে পারে, আমি যদি বলি আমার ওই জায়গাটাতে জুয়েল ভাই আছেন, আমি যদি বলি মানে আমি জাস্ট তোমাদের কাছে বললাম আর কি এই জিনিসটা, হ্যাঁ। তো এখন তাকে আমি পড়াইতে দেখছি, আমি তার মতো হতে চাই, তার মতো হতে চাই, হ্যাঁ, তার মতোই না আরও বেটারও হতে চাই। তো ওই জায়গা থেকে আমি বললাম, তো ওই জায়গা থেকেই এটা বললাম যে তখন আমি তার থেকে অনেক কিছু শিখছি, নট দ্যাট খালি ফিজিক্সটা শিখছি, হ্যাঁ, খালি ফিজিক্স তো ওটা আমি নিজে বই পড়েই পারতাম। তো তার থেকে অনেক কিছু শিখছি, তাই না? তো ওই যে ব্যাপারটা, ওইটা তোমার সামনে যখন থাকবে তখন তুমি চেস করবা সামথিং, এবং তুমি যখন চেস করবা তুমি নলেজেবল হবা, তুমি থিঙ্কিং ভলিউম বাড়াবা, দেন ইউ উইল ফিল ইউর গ্র্যাভিটি। তো ওই জায়গা থেকে আমি বলতেছি হোয়াট এভার যাই আমি বলি, এগুলা রিলেভেন্ট, এটা তোমার বোঝার জন্য আরেকটু বড় হতে হবে। ওকে, সো সেটা তোমাকে ওই এখন মেনে নিতে হবে, তাহলে তুমি সেটা বুঝতে পারবে। তো যেটা আমি বলছিলাম, ভুলে গেছি, যেটা আমি বলতে চাচ্ছিলাম ভুলে গেছি, আবার মাথা আসলে বলবো না। ও আচ্ছা, বলতেছিলাম নার্সিসিজমের কথা। নার্সিসিজম ব্যাপারটা কি আসলে? সো তোমরা কি জানো, এনসিয়েন্ট যুগে এরকম একটা সময় ছিল যখন সব থেকে বড় অপরাধ ছিল আয়না দেখা। কেন ইমাজিন, আয়না দেখা ছিল সব থেকে বড় দেখা। স্যার ফিজিক্সটা তো ইজি, কেন ভাল লাগছে, এইটাই হবে কথা, ফিজিক্স ইজি, সুন্দর করে পড়লে ফিজিক্স ইজি। অল্টার লোয়েনের একটা কথা আছে না, অল্টার লোয়েন যে গ্রেট ফিজিক্স টিচার, মানে আমার খুব ভালো লাগে, ক্রেজি একটু পাগলটা, উনি বলছিল যদি তুমি ভালো ফিজিক্স না পারো তার মেইন কারণ হচ্ছে গিয়া তোমার ফিজিক্স টিচার ভালো না। এই কথাটাই বলছিল, যদি তুমি ভালো ফিজিক্স না পারো তার মেইন কারণটা হচ্ছে গিয়া তোমার ফিজিক্স টিচার ভালো না। তোমার ফিজিক্স টিচার যদি ভালো হয় তাহলে ডেফিনেটলি তুমি ফিজিক্স পারবা। আমি ওটাই বলতে চাই, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ফিজিক্স দেন ইউ হ্যাভ আ শিটি ফিজিক্স টিচার। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ফিজিক্স, ইফ ইউ লাভ ফিজিক্স, দেন ইউ হ্যাভ আ পারফেক্ট ফিজিক্স টিচার। আই অ্যাম, আমি হওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, তো ওখানে যেটা বলতেছিলাম যে নার্সিসিস্ট হচ্ছে তারা। তো ওই লোক কি করছে জানো, পূর্বর দিকে মানে অনেক আগের সময় এরকম একটা সময় ছিল যখন আয়না দেখা ছিল মহা অপরাধ। আমাদের রিলিজিয়াসলি এটা ছিল, ওকে, আগের ধর্মগ্রন্থে এটা ছিল, পরবর্তীতে আমাদের শেষ কেতাব হচ্ছে কুরআন, তো এটা চেঞ্জ হয়েছে। সো চেঞ্জ হয়েছে মানে কি, পারফেক্ট ফর্মে আসছে। সো এক একটা যুগে এক এক রকম ছিল। সো সব থেকে বড়তম অপরাধ ছিল হচ্ছে কি আয়না দেখা। কেন ইমাজিন, আয়না দেখা ছিল মহাপাপ, আয়না দেখা যাবে না। সো এক সময় ওই যে মিথোলজি থেকে আসছে যে একজন এনসিয়েন্ট একজন ব্যক্তি, সে রাজপুত্র, সে নিজের চেহারা দেখতো, কোথায় দেখতো, স্বচ্ছ পানিতে, হঠাৎ করে তার চেহারা দেখে সে নিজেই নিজের প্রেমে পড়ে যায়। স্বচ্ছ পানিতে নিজের চেহারা দেখে সে নিজেই নিজের প্রেমে পড়ে যায়। এরপর সে প্রত্যেক দিন নিজের চেহারা দেখে হচ্ছে আয়নায়। তো নিজের চেহারা যে আয়নায় দেখে, তো এই জিনিসটাকে তখন থেকে আসে নার্সিসিজম, যারা নিজেকে ভালোবাসে। তো পরবর্তীতে যখন আসলে ধর্মগ্রন্থগুলো আসে এবং আমাদের কোরআন শরীফে কিন্তু এইটাকে অপরাধ বলে নাই, এটাকে মহাপাপ বলে নাই, তাই না? আয়না দেখা এখন আর মহাপাপ না। আয়না দেখা যদি মহাপাপ হইতো, জাস্ট টেকনিক্যালি থিঙ্ক, যে আমরা যে ক্লাস করতেছি এটা কেমনে পসিবল, মিররে আমরা ক্লাস করতেছি না, আমরা তো গ্লাস গ্লাস ক্যামেরা ইউজ করতেছি। তো এগুলো কি, এগুলো তো আয়নাই তো, রিফ্লেকশনই তো তুমি দেখতেছো, তাইলে তো এই টেকনোলজি আসতো না, তাই না? সো আমি আসলে এটা বলতেছি এই কারণে, যুগের সঙ্গে সেই জিনিসটা আসলে চেঞ্জ হয়। এখন নিজেকে ভালোবাসা আসলে ভুল না, দুনিয়াতে তুমি নিজেকে ভালোবাসতে শিখতে হবে, এবং যে নিজেকে ভালোবাসে সে 10 জনকে ভালোবাসতে পারে। সো এটা মানে বলতেছি, নিজেকে ভালোবাসারই একটা পার্ট মনোযোগ দিয়ে ক্লাস করা, নিজেকে ভালোবাসারই একটা পার্ট নিজে ভালো থাকা। সো কোনো ভাইয়ের ফ্যান না, নিজেকে ভালোবাসো, ফাইন। তো আমরা যেখানে আসি এই অঙ্কটাতে ছিলাম, তো
তো এখানটাতে তুমি দেখো যে আমি যে পথেই ঘুরে এখানে আসি, আমি যে পথেই এখানে ঘুরে আসি, এরপরে এই পথে আসলাম, যে পথেই আমি ঘুরায় পেঁচায় এখানে আসি না কেন, চিন্তা করে দেখো যে চিন্তা করে দেখো যে চিন্তা করে দেখো যে সে কিন্তু এই উচ্চতায় উঠছে। আর এই উচ্চতায় যদি সে উঠে, 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 তাহলে তার বিভব কিন্তু সবসময়ই থাকবে mgh। তার বিভব mgh থাকবে। কোন পথে আসছে ডাজন্ট ম্যাটার, সে আসছে এই উচ্চতায়। এই যে প্রীতম বলছো দিনে 100 বার আয়না দেখো, ভেরি গুড, ভেরি গুড। দেখো নিজের আয়না দেখো, নিজেরা দেখো, নিজের উপরে বিশ্বাস বাড়াও। ফাইন। এবার দেখো যে এবার দেখো যে এবার দেখো যে এই যে এই উচ্চতায় উঠলেই বিভব কিন্তু সেম। তাহলে এখানে প্রথম পয়েন্ট দেখো, শুরুর বিন্দুটা এ, শেষের বিন্দুটা বি। এখন যে পথেই আসুক তার শুরু এবং শেষ যদি ফিক্স থাকে, উৎস এবং ডেস্টিনেশন, সোর্স অ্যান্ড ডেস্টিনেশন যদি ফিক্স থাকে, তাহলে যে পথেই সে ঘুরে আসুক সে কিন্তু এই উচ্চতায় উঠবে। তার মানে বিভবটা চেঞ্জ হবে না। এইখানেই হচ্ছে গিয়ে দ্য মেইন গেমটা। দেখো যে এইভাবে যদি তুমি চিন্তা করো, তাহলে তুমি এটা বুঝে যাবে যে সে এ থেকে বিতে আসছে, সে হয় সি হয়ে আসছে অথবা সে ডি হয়ে আসছে। খেয়াল করো, এই এখানে পূর্ণ মনোযোগ। আসছে তো সে এ থেকে সিতে, সে এ থেকে বিতে, এই কি লিখছি, এ থেকে সিতে আসছে, তো সে এ থেকে সিতে আসছে, তো সে এ থেকে সিতেই। খেয়াল করে দেখো, সে আসছে কিন্তু এ থেকে সি বিন্দুতেই, সে এ থেকে সি বিন্দুতেই আসছে। একবার বি হয়ে আসছে, একবার ডি হয়ে আসছে, বা সে আসছে হচ্ছে এ থেকে সিতে। তার মানে ব্যাপারটা অনেকটা এরকমই, যে এই এ থেকে এখানে যে বিতে আসছে, যে পথেই আসুক, আসছে তো এ থেকে বিতে, বিভবটা সেম থাকবে। তার মানে তুমি বুঝতেছো, এ থেকে বি হয়ে সিতে আসুক অথবা ডি হয়ে সিতে আসুক, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটাও সেম থাকবে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা বেসিক্যালি ওর ভিতরে সকল শক্তির যোগফল অভ্যন্তর যারা থাকে। তো এইটাই এখানে ইনফরমেশন। মানে হচ্ছে যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এ বি সি পথে যা, এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এ ডি সি পথও তাই। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন দুই ক্ষেত্রেই সেম থাকে। মানে আমরা বুঝতে পারছি যে এ থেকে যদি সিতে যায়, এ থেকে যদি সিতে যায়, তাইলে সে বি হয়ে আসলো, মাঝখানে এখানে দেখো বি হয়ে আসছে, এখানে ডি হয়ে আসছে, ডাজেন্ট ম্যাটার শুরুটা কোথায় আর শেষটা কোথায়, এটা যদি সেম থাকে তাহলে তুমি এটা মাথায় রাখবা যে এইখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সেমই থাকবে। মানে মদ্দা কথা, যেখান থেকেই ঘুরে আসুক শুরু শেষ বিন্দু সেম থাকলে সেখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা একই থাকে। এই ইনফরমেশনটাই ইম্পর্টেন্ট। এই ইনফরমেশনটা থাকলে এটা তোমরা সবাই বুঝে ফেলছো। দেখো এই জায়গাতে খেয়াল করো, আমরা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এ থেকে সিতে পাইছি, ডি হয়ে গেছিল, ডাজন্ট ম্যাটার। দেখো এইখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এ থেকে সিতেই তো গেছে, বাট বি হয়ে, দেখো এখানে বি হয়ে সিতে আসছে, এখানে ডি হয়ে সিতে আসছে। মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এ ডি সি পথে যা, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এ বি সি পথেও তাই। তাহলে এবং আমরা এখানে দেখে ফেলছি এ ডি সি পথে 50, এ ডি সি পথে হচ্ছে গিয়া 50, তার মানে এ বি সি পথেও 50। তাহলে দেখো এই যে অঙ্ক হয়ে গেছে, অঙ্ক হয়ে গেছে। দেখো এই যে এ বি সি পথে, এ বি সি পথে 20 জুল তাপ সরবরাহ করছে। মানে এই যে এ বি সি পথে তাপ সরবরাহ করছে কত জুল? 20 জুল। তাহলে প্লাস 20 সরবরাহ যেহেতু। আর এ বি সি পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 50, ওই আগে যেটা বের করে রাখছে ওটাই। তাহলে এখানে হচ্ছে ডি ডাব্লিউ এ বি সি, ডি ডাব্লিউ এ বি সি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ডি ডাব্লিউ এ বি সি ইকুয়ালস টু -30, -30 জুল, -30 জুল, -30 জুল। ওকে ফাইন, ফাইন। তো এই দেখো, এই দেখো, এই যে আনসার, এই যে আনসার। সহজ জিনিস, বাট আমি এক্সপ্লেইন করছি অনেক ডিপ থেকে, এমনভাবে করছি যে দেখো তোমরা আমাকে অনেক সময় এটা বলতে পারো, বলবা অনেক সময় দুই একজন, আমি জানি এটা জানা, আমি জানি, আমি যেটা জানি সেটা যখন তোমরা বলো না তখন আমি বুঝি যে আমি ঠিকটাই জানি, আমি ঠিক পথে আগাচ্ছি। তো ওখানে আমি বলবো, দু একজন বলবো ভাইয়া এটা আরেকটু দ্রুত পড়া যান। না 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 না, ও কাজ আমি করবো না। কেন করবো না? দেখো কথা হচ্ছে আমি দ্রুত পড়াই দিলাম, যারা পারে তারা পারবেই। ওই পারা ছেলেটাই পরের একটা অঙ্ক পারবে না, সেটা আবার স্লো করে পড়ানোর কারণেই পারবে।
কিন্তু আমি তোমার এখানে একটা ইমেজ ক্রিয়েট করি, কারণ আমি জানি যে এই টাইপের কোশ্চেন তুমি ফেস করবাই, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আজা, এটা আমার জীবনে আজা আজা আজা, ঝালাক দেখ লাজা একবার আজা। সো এটা হচ্ছে আমাদের জীবনে আজা, এটা আমাদের জীবনে আজা 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 আজা। আমি যখনই বলবো আজা মানে হচ্ছে আমার জীবনে আসবে। সো দ্যাট ইজ আজা। সো এই আজা, একটা যুগে একটা গান ছিল যে ঝালাক দেখ লাজা একবার আজা আজা আজা। সো ওইখান থেকেই আজা। সো এই যে তোমার জীবনে এটা আসবে, সো আমি এটাকে এমনভাবে পড়ায় দিছি তোমাদের যে মেমোরিতে সেট হয়ে গেছে। দ্যাট ইজ ইঞ্জিনিয়ারিং, তোমার মাথায় সেট হয়ে গেছে। এই অঙ্ক তুমি ভুলবা না, ইমেজ পড়ছে তোমার ব্রেনে, তাই না? যার ছায়া পড়েছে মনেরও আয়নাতে, এই যে ব্যাপারটা এরকম, যে অঙ্কের ছাপ পড়েছে ব্রেনের ভিতরে, এই যে ব্যাপারটা এটা ক্রিয়েট করা আর কি, এটা তুমি আর ভুলবা না। দেখো এইটা কাজ করবে, ইজ গনা ওয়ার্ক ফাইন। সো এই জন্য আই টেক মাই টাইম, আই নো মাই স্পেস। ওকে ফাইন। তো এটা আমরা সবাই বুঝে ফেলছি। এবার আমরা এই অঙ্কটা মাঝখানে করাই নিলাম, আজকে ক্লাসটা শুরু করলাম একটা অঙ্ক দিয়ে, এই অঙ্কটা করাই নিলাম। প্রথমেই আমি একটু অঙ্কটা করাই নিলাম, কিন্তু আমরা গতদিন তাপগতীয় প্রক্রিয়া পড়ছিলাম, আমরা 4টা প্রক্রিয়া সম্পর্কে জেনেছিলাম। আমরা 4টা প্রক্রিয়া সম্পর্কে জেনেছিলাম, 4টা প্রক্রিয়ার নাম আমরা শুনেছিলাম। কি কি ছিল সেই নাম? তাপগতীয় প্রক্রিয়া, আমরা যে 4টা প্রক্রিয়া দেখছিলাম, একটা ছিল সম আয়তন প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, একটা ছিল সমচাপ প্রক্রিয়া, সমচাপ, একটা ছিল সমচাপ প্রক্রিয়া। এবং এই দুইটা আমরা লাস্ট ক্লাসে করছি, সবাই তোমরা নোট করছো। 4 নাম্বারটি ক্লাসটি নিয়াজ ভাই করাইছিল, ওখানে করছিলাম, তাই না? আরে বোন বুঝছি তো, তোমার আমার হইছে, এটা বারবার লিখার কি আছে? এটা বলছে হচ্ছে প্রান্তি লিখছে, ওকে মাফ করে দাও না, লিখছে ও মজা, ওর যে আনসারটা হয়েছে ও বারবার দেখাইতে চাইতেছে। সো এটা আমার ভালো লাগে, আমিও তো ছোটোবেলায় এরকম ছিলাম, দেখাইতে মন চায়। কি মন চায়? ছোটোবেলা একটা খেলনা কিনলে বাসায় কোনো গেস্ট আসলে তার সামনে যেয়ে ওই খেলনা দিয়ে খেলতাম। মানে সে গেম খেলছি, ভিডিও গেম কিনছি, বাসায় গেস্ট আসে তার সামনে যেয়ে খুব খেলতাম, যেন মানে তার নোটিফাই করে যে আই এম বিজি, আই হ্যাভ আ টয়, রাইট? সো এই যে ব্যাপারটা, এই যে ব্যাপারটা, তো এটা ভালো, এটা সেলিব্রেট করা, এটা চাই এই এই যে থাকা উচিত, স্পন্টেনিয়াস। সো আমি বরঞ্চ প্রাপ্তি তোমাকে বলবো তুমিও এটা করো, আনসার করো, ভালো লাগবে। ওকে ফাইন। এই যে তোমাদের শুরু হয়ে গেছে ফাইটিং, ভেরি গুড। আচ্ছা, তো দেখো এই দুটো আমরা পড়ছি লাস্ট দিন, এই দুটো আমরা পড়ছি। এরপর 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 যে দুইটা প্রক্রিয়া পড়ি নাই, আজকে ওই দুইটা প্রক্রিয়ারই ডিটেলস আমরা পড়বো। আমি জানি, আই নো মাই বিজনেস, যে কোনটা আমরা আজকে পড়বো। সেটা হচ্ছে সমচাপ সমায়তন পড়ছি, এগুলা আমরা ছোট প্রক্রিয়া দুটো পড়ে ফেলছি। আজকে আমরা পড়বো সমষ্ণ, সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। এই দুটা প্রক্রিয়া ভেরি ইম্পর্ট্যান্ট। এই দুটা প্রক্রিয়া থেকেই আমাদের বইয়ে মেজরিটি কোশ্চেন এই দুটা প্রক্রিয়া থেকে, এবং এই দুটা প্রক্রিয়া ভালো করে পড়লেই আমরা কার্ণচক্র পড়তে পারবো। ওকে ফাইন। কার্ণ ইঞ্জিন, এই পুরা থার্মোডাইনামিক্স পড়া হয়ে গেলে আমরা জেনে যাব যে একটা তাপ মেশিন কেমনে চলে, এটা কেমনে করে বানাইতে হয়। ওকে 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 অ্যাডিয়াবেটিক প্রসেস অ্যান্ড আইসোথার্মাল প্রসেস, এক্স্যাক্টলি অ্যাডিয়াবেটিক প্রসেস অ্যান্ড আইসোথার্মাল প্রসেস। সো ওই জায়গা থেকেই আমরা আজকে এই দুইটা প্রক্রিয়া পড়তে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এবার চলো আমরা একে একে শুরু করি। প্রথমে আমরা সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, প্রথমে আমরা সমষ্ণ প্রক্রিয়া, প্রথমে আমরা সমষ্ণ প্রক্রিয়া, প্রথমে আমরা সমষ্ণ প্রক্রিয়া, প্রথমে আমরা সমষ্ণ প্রক্রিয়াটা সম্পর্কে জানবো। এখন নাম শুনেই বুঝতেছো যে আইসোথার্মাল প্রসেস। সমষ্ণ মানে এখানে উষ্ণতা, উষ্ণতা, উষ্ণতা সমান থাকবে, এখানে উষ্ণতা সমান থাকবে, তাই না? উষ্ণতা সমান থাকবে। আচ্ছা ভাই, তোমরা কমেন্টে যারা যুদ্ধ করো তাদেরকে বলবো যে করতে থাকো, তাই না? প্রত্যেকটা মানুষের জীবনে দুইটা ব্যাটেল থাকে, একটা ব্যাটেল থাকে তার ভিতরে,
আর একটা ব্যাটেল থাকে দুনিয়ার সঙ্গে, তাই না? আর আমার কিছু স্টুডেন্ট আছে, এদের ব্যাটেল থাকে কমেন্ট সেকশনে। এরা যুদ্ধ করে কমেন্ট সেকশনে, না তার ভিতরে না তার দুনিয়ার সাথে, তারা যুদ্ধ করে হচ্ছে কমেন্টের সাথে। তো তাদেরকে বলতেছি যে কমেন্টে যুদ্ধ করতে থাকো, এই যুদ্ধে জয় তোমারই হবে, এই যুদ্ধে তোমাদের কেউ হারাতে পারবে না। এভাবে লেগে থাকো কমেন্টে, স্বপ্ন জয় তোমারই হবে। কমেন্টে লেগে থেকো সৎভাবে, স্বপ্ন জয় তোমারই হবে। আল্লাহ, কমেন্ট করো, তোমরা এনজয় করো, ঠিক আছে, পড়ালেখা থেকে মনোযোগ নেওয়ার একটা মাইট দিয়ে একটা। যাই হোক, এবার দেখো যে সমস্ত প্রক্রিয়া, সমস্ত প্রক্রিয়া, সমস্ত প্রক্রিয়া। এখন সমস্ত প্রক্রিয়া কোনটা? সমস্ত প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়া তাপ, তাপ, যে প্রক্রিয়াতে তাপমাত্রা ধ্রুবক থাকে, সমান উষ্ণতা, এখান থেকে আসছে সমুষ্ণতা। সো সমুষ্ণতা, টি থাকবে কনস্ট্যান্ট, টি থাকবে কনস্ট্যান্ট মানে ধ্রুবক, টি হচ্ছে ধ্রুবক। তাহলে তাপমাত্রার পরিবর্তন কি হবে? তাপমাত্রা পরিবর্তন শূন্য। সমস্ত প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন শূন্য। এবার তোমরা কি এটা জানো? জানো না, সেটা আমি এখন তোমাদেরকে জানাবো। সেটা হলো যে, সেটা হলো যে, সেটা হলো যে অভ্যন্তরীণ শক্তি, এটা জানো তোমরা, আমি প্রথম যখন থার্মোডাইনামিক্সে ফার্স্ট ল পড়াইছি তখনই আমি এটা তোমাকে কিছুটা তোমাদেরকে বুঝাইছি। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি মানে তাপমাত্রা বৃদ্ধি, ফার্স্ট লেকচারেই আমি এটা দেখাইছিলাম। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি মানে তাপমাত্রা বৃদ্ধি, ফার্স্ট লেকচার না সেকেন্ড লেকচারে এটা দেখাইছিলাম, তাপগতির প্রথম সূত্রতে। তো দেখো, তাপমাত্রা বৃদ্ধি পাইলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। কথা আমরা এটা জেনেছিলাম যে কোনো একটা সিস্টেমে, এটা একটা সিস্টেম, সিস্টেমের মধ্যে তো কি থাকবে? সিস্টেমের মধ্যে থাকবে হচ্ছে গিয়া কতগুলা গ্যাসের অণু, কতগুলা গ্যাসের অণু থাকবে এখানে, এখানে কতগুলা গ্যাসের অণু থাকবে। আমি যখন তাপ দেই ওরা, ওদের গতিশক্তি বাড়ে। তো ওদের গতিশক্তি যখন বেড়ে যায় তখন ওদের মধ্যে তাপমাত্রাও বেড়ে যায়। কেন? এই যে দেখো, আমার হাত আস্তে আস্তে ঘষলে হালকা গরম হচ্ছে, জোরে জোরে ঘষলে গতিশক্তি বাড়াই দিছি, তাহলে কি হয়? এটা গরম হয়ে যায়, তখন কিন্তু তাপমাত্রাটাও বেড়ে যায়, তখন তাপমাত্রাটাও কিন্তু আমাদের বেড়ে যায়। তার মানে বুঝতেছি অভ্যন্তরীণ শক্তি বাড়া মানে, মানে তাপ দিলাম মানে গতিশক্তি বাড়লো, আর গতিশক্তি বাড়া মানে তাপমাত্রা বাড়া। আর এই গতিশক্তি বাড়া বা তাপমাত্রা বাড়া পুরো ব্যাপারটাই হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বাড়া। ওকে, তার মানে এরা রিলেটেড। গ্যাসের গতিশক্তি বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি বা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, দোজ আর দ্য সেম থিং। তো এইখান থেকে তুমি এটা তো বুঝতে পারতেছো যে এইটা তোমরা সবাই বুঝে গেছো যে অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হলে তাপমাত্রা চেঞ্জ হয়। তাহলে কথাটা কি এরকম না? তাপমাত্রা যদি চেঞ্জ না হয় তাহলে অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হয় না। তাপমাত্রা যদি চেঞ্জ না হয় তাহলে অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হয় না। তাহলে চিন্তা করে দেখো, এইখানে তো তাপমাত্রা চেঞ্জ হয় না। আরে মজা তো, মজা তো ব্যাপারটা, দারুণ তো। এইখানে তাপমাত্রা তো চেঞ্জ হয় না। দেখো এইখানে তাপমাত্রাটা চেঞ্জ হয় না, দেখো তাপমাত্রাটা কনস্ট্যান্ট, তাপমাত্রাটা চেঞ্জ হয় না। তার মানে অভ্যন্তরীণ শক্তিও এখানে চেঞ্জ হবে না, কজ এটাতে এটা বাড়লে এটা বাড়ে, তাপমাত্রা প্রপোর্শনাল। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে এখানে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন শূন্য, এখানে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না। দেখো, তাপমাত্রা চেঞ্জ হলে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হয়, যেহেতু তাপমাত্রা চেঞ্জ হয় না, অভ্যন্তরীণ শক্তি এখানে চেঞ্জ হয় না। আরে মজা, দেখো সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা 3টা লাইন পেয়ে গেলাম। তাপমাত্রা 0, খালি ক্লাস করো। এই হালকা ফুলকা লাইট কথাবার্তা বলতে বলতে বড় বড় সব থিওরি টিউরি এগুলো আমি তোমাদের উপরে নাজিল করে ফেলবো, থিওরি, ফিজিক্সের থিওরি। ওকে, ফাইন। তো এই জায়গা থেকে আমি তোমাদেরকে বলবো যে ক্লাস করতে থাকো। ওই যে একটা কথা আমি বলেছিলাম যে সহজ কথা বলতে আমায় বলো, যে সহজ কথা যায় না বলা সহজে। সো আমি সহজেই বলে ফেলি তোমাদেরকে এটা, তাই না? সো দ্যাটস আ মিশন, দ্যাটস আ মিশন, যে আমি 27 ব্যাচকে নিয়ে মিশনে আছি। মিশন খুব সিম্পল, দিস মিশন ইজ নট ইম্পসিবল, আই উইল মেক ইট পসিবল, রাইট? সো অল আই এম ট্রাইং টু সে যে তোমাদেরকে নিয়ে ডিফারেন্ট প্ল্যান চলতেছে এবং তোমাদের এই জায়গাটাতে ধৈর্য ধরে রাখা ইজ কোয়াইট টাফ, কোয়াইট টাফ। আমি দেখবো যে তোমরা আসলে কতটুকু পরিমাণ লড়তে পারো, তোমরা কতটুকু পর্যন্ত তোমাদের নিজেদেরকে ধরে রাখতে পারো, তাই না? যদি ধরে রাখতে পারো তাহলে বাই দাবাই, ক্লাস বাই ক্লাস, মানে তুমি ওই লেভেলটা পর্যন্ত চলে যাবা। তো এবার দেখো, এই যদি হয় কথা, তাহলে দেখি তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রের কি অবস্থা হয়। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা জানি ডি কিউ ইকুয়ালস ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, ডি কিউ ইকুয়ালস ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। তাহলে এই জায়গা থেকে দেখো, এই জায়গা থেকে খেয়াল করে দেখো, আমরা তো দেখছি সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে ডিইউ শূন্য, অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন নাই, অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন নাই।
ভাইয়া হ্যাভ আ প্ল্যান, ইয়েস আই হ্যাভ আ প্ল্যান, আই হ্যাভ আ মাস্টার প্ল্যান, নট অনলি আ প্ল্যান, আই হ্যাভ আ মাস্টার প্ল্যান। তোমরা কারো একটা কথা বলতে চাচ্ছ যে সে বলেছিল হি হ্যাভ আ প্ল্যান, তাই না? এটা অনেক যুগে যুগে অনেকে বলছে এটা। সো আই হ্যাভ আ মাস্টার প্ল্যান, ফাইন। এবার দেখো ডি ইউ ইকস যদি শূন্য হয়, ডি ইউ ইকস টু শূন্য হয় যদি, তাহলে ডি কিউ ইকলস টু ডি ডাব্লিউ, ডি কিউ ইকলস টু ডি ডাব্লিউ, ডি কিউ ইকলস টু ডি ডাব্লিউ। তাহলে এই জায়গা থেকে ডি কিউ ইকলস টু ডি ডাব্লিউ, এই মজা না? তার মানে আমরা বুঝতেছি সমস্ত প্রক্রিয়ায় তাপশক্তির পরিবর্তন বাহ্যিক কাজের সমান। সমস্ত প্রক্রিয়ায় তাপশক্তির পরিবর্তন বাহ্যিক কাজের সমান। তার মানে আমরা বুঝতেছি যতটুকু তাপ দিব, আমি যদি 100 জুল তাপ দেই 100 জুলই কাজ পাবো। ভালো না? মজা না ব্যাপারটা? ব্যাপারটা মজা না? এইভাবে চিন্তা করো, সূত্র তো বুঝে গেছে সবাই, এটি সবাই বুঝে যে যা তাপশক্তির পরিবর্তন তাই হচ্ছে বাহ্যিক কাজ, সেটা একটা কথা। বাট এইভাবে ফিল করো যে এখানে সিস্টেমের অভ্যন্তরে কোনো শক্তি ধরে রাখে না, পুরাটাই সে হচ্ছে গিয়া সে পুরাটাই কাজে রূপান্তর করে। আমি বলবো এটা একটা অনেস্ট প্রক্রিয়া। আমি এই সমস্ত প্রক্রিয়াকে বলি কি না, সৎ প্রক্রিয়া বা অনেস্ট প্রক্রিয়া, অনেস্ট প্রসেস। কেন অনেস্ট প্রসেস? মনে করো এরকম একটা এক্সাম্পল, তোমাকে তোমার বাবা 100 টাকা দিচ্ছে, দিয়ে বলছে যে তোর ছোট ভাইকে দে, তোমার ছোট ভাইকে দিতে হবে এটা, তোমার ছোট বোনকে দাও। তুমি করলা কি? তুমি এক ইঞ্জিনিয়ারিং করলা, এখানে ইঞ্জিনিয়ারিং করলা, সেটা হচ্ছে 100 টাকা পেয়ে 20 টাকা নিজের পকেটে ঢুকাইছো, ঢুকে 80 টাকা তুমি তোমার ছোট ভাই বোনকে দিয়ে বললা বাবা এটা দিছে। তাহলে এই 20 টাকা এটা কি অভ্যন্তরে চলে গেল তোমার, তুমি খাই দিলা এটা। তো এটা তো ভালো করলো না, ইটস আ ডিসঅনেস্ট কাই। আঙ্কেল কি বলেছিল, রিমেম্বার হিম, সে বলেছিল এটা তুমি তোমার ছোট ভাই বা বোনকে দাও। তো আমি এটা কেন বলছি, এটা বলছি এই কারণে, দেখো মনে করো এখানে আমি 100 জুল দিছি, এটা হচ্ছে তোমাকে আঙ্কেল দিছে। এখন তুমি অভ্যন্তরে কিছুই রাখলা না, তোমার নিজের পকেটে 20 টাকা রাখলা না, তুমি 80 টাকাই তোমার এই যে তুমি 100 টাকাই হচ্ছে গিয়ে কাজে রূপান্তর করছো। দেখো যে কোনো মেশিন বা যে কোনো প্রক্রিয়ার উদ্দেশ্য কি? কাজ করা, বাহ্যিক কাজ করা। ফিজিক্সে তো ফিজিক্যাল ওয়ার্ক ডান, তার মানে এই কাজটা ইম্পর্টেন্ট ফিজিক্সে। একটা মেশিন দিয়ে আমরা কাজ করাইনি, লেটস তুমি গাড়ি চালাইতেছো, গাড়ি একটা কাজ করতেছে, মানে সে চলতেছে, এটা একটা কাজ, যান্ত্রিক কাজ। সেখানে কথা হচ্ছে এটা কেন চলতেছে? ফুয়েল বার্ন করে চলতেছে, মানে তেল পুরাইতেছে, সেখান থেকে তাপ উৎপন্ন হইতেছে, সেই তাপ দিয়ে সে গাড়ি চালাইতেছে, কাজ। এখন যদি এমন হয় যে তেল পুরাইছে 100 জুল, কাজ পাইছো মনে করো 80 জুল, 20 জুল সিস্টেম খায় নিছে, অভ্যন্তরে রেখে দিছে, মানে গাড়ি গরম হয়েছে, তো তাদের তো আসলে লস। গাড়ি গরম হওয়া তো পারপাস না, পারপাস তো ভাইয়া গাড়িটা চলা। তাহলে চিন্তা করে দেখো যে 100 জুলই যদি আমি কাজ পেয়ে যাই, তাহলে কি আমার লাভ না? কোনো লস নাই, কোনো সিস্টেম লস নাই। তার মানে বুঝতে পারছি অনেস্ট প্রসেস, রাইট? তাহলে দেখতেছো সমস্ত প্রক্রিয়া একটা চমৎকার প্রক্রিয়া, যেখানে আমি যা দেই তাই কাজে রূপান্তরিত হয়, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কম, এই দিক থেকে এটা ভালো। তাহলে এখান থেকে চিন্তা করে দেখো ডি কিউ ইকুয়ালস টু ডি ডাব্লিউ, dq equals to dw, dq equals to dw, dq equals to dw, dq equals to dw। মানে সমস্ত প্রক্রিয়ায় যাই আমরা দেই তাই কাজে রূপান্তর হয়। কিন্তু এখানে না একটা ঝামেলা আছে। ঝামেলা কি আছে জানো? এই দিক থেকে দেখতে হলে এটা একটা অনেস্ট প্রক্রিয়া, বাট নট এফিসিয়েন্ট প্রক্রিয়া। এটা ভালো, এটা সৎ, কিন্তু ভালো না। কেন ভালো না বলো তো? ভালো কাজ, এটা খুব স্লো, এইটাতে কোনো শক্তির অপচয় হয় না, বাট এটা খুব স্লো, আস্তে 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 আস্তে, মানে প্রথমে একটু তাপ দেয়, ওইটা যখন পুরোটা কাজ হয় তারপরে আরেকটু তাপ দেয়, তারপরে ওটা পুরোটা কাজ হয়, তারপরে আরেকটু তাপ দেয়, তারপরে ওটা কাজ হয়, তারপরে আবার দেয়। তার মানে এভাবে করে করে না জিনিসটা খুব স্লো, বোরিং, বোরিং, ফাইন, মাস্ট হ্যাভ সাম স্পিড, রাইট? আচ্ছা, সো অল আই ট্রাইং টু সে যে এইটা অনেক ধীর প্রক্রিয়া, সমস্ত প্রক্রিয়া অনেক স্লো বা ধীর প্রক্রিয়া, স্লো। তাহলে তোমরা জানবে এটা একটা হিন্ট, এটা তোমরা জানবা সমস্ত প্রক্রিয়া অনেক স্লো একটি প্রসেস, এটা মাথায় রাখবে, এটা অনেক স্লো প্রসেস, ধীর, ধীর বা স্লো, ধীর বা স্লো। এটা কেন বলছি? অনেক সময় প্রক্রিয়ার নাম বলে দেবে না অঙ্কে, অঙ্কে বলবে কি ধীর গতিতে একটি প্রক্রিয়া সম্পন্ন হইল, ওইখানেই সে বুঝাই দিছে ইনডিরেক্টলি যে এটা সমস্ত প্রক্রিয়া। বলবে যে একটা প্রক্রিয়া খুব স্লোলি সংঘটিত হইল, তার মানে বুঝায় দিছে ওই স্লো বা ধীর ওয়ার্ড দিয়ে এটা সমস্ত প্রক্রিয়া। ঠিক আছে?
ফাইন, ওকে 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 ওকে, ফাইন ফাইন। এই যে একজন আবার সোহাগ আবার আমারে বলতেছে এখানে, ভাইয়া কমেন্ট দেখে ভাবতেছি ওরা ধুমানি দিবে, ধুমানি মানে কি আমি জানি না। তো একটু পরে কি জন্য বলতেছো, তুমি তাহলে এত বুঝো তা তুমি কমেন্ট দেখতেছো কেন, তুমি ক্লাস করো, তুমি এত বড় কমেন্ট লিখে ফেলতে পারতো, তুমি বোধহয় কমেন্ট দেখতেছো না, তাই না? ওই যে আছে না, ঠাকুর ঘরে কে আমি কলা খাই না। তো ব্যাপারটা এরকম, কমেন্ট পোলাপান করে। ওকে, পুরাই পড়া লেখা, এই কি লেহে এদি বুঝি না কেন, বুঝি না কেন। তোমাকে মুরাদ টাকলা মানে জানো, মুরাদ টাকলা, তোমাকে মুরাদ টাকলা জানো? দেখো আমি তোমাদের সামনে থেকে 1 ঘন্টা সময় উড়াই নিয়ে গেছি, তোমরা খেয়াল করছো? আমি 1 ঘন্টা সময় তোমাদেরকে উড়াই নিয়ে গেছি, তোমরা চিন্তা করলে এখন তুমি মিলাইতে পারবা না কখন 1 ঘন্টা চলে গেছে। আমি তোমাদের থেকে 1 ঘন্টা টাইম চুরি করে নিয়েছি। একটা গান আছে না, চুরা কে মেরা দিল গড়িয়া চলি। তো যাই হোক, অল আই এম ট্রাইং টু সে, সময় সাপেক্ষ। তো আচ্ছা, হ্যাঁ, তো সমস্ত প্রক্রিয়া অনেক ধীরে চলে, কি জন্য এটা বলতে চাইছিলাম, তোমাদের এইসব কমেন্ট টমেন্ট সব হারায় যায়। আচ্ছা, ফাইন। সো যেটা বলতেছিলাম আর কি, যে তোমরা হচ্ছে গিয়া এই যে কমেন্ট করবা, করো, পড়ালেখাও করো আমার সাথে, ভালো লাগে তোমাদের, তোমরা যাই করো তাতেই ভালো লাগে, তাই না? তোমার অনেক ভালো লাগে। তো এবার আসো, তো যেটা বলতে চাচ্ছিলাম, যে সমস্ত প্রক্রিয়া মানে হচ্ছে গিয়া ধীর প্রক্রিয়া, সমস্ত প্রক্রিয়া মানে হচ্ছে গিয়া ধীর প্রক্রিয়া। যে প্রক্রিয়া অনেক স্লো হয় সেটা হচ্ছে গিয়া সমস্ত প্রক্রিয়া, সমস্ত প্রক্রিয়া অনেক ধীর একটা প্রক্রিয়া। ওকে, তো অনেক সময় হিন্টস দিবে যে ধীরে এই প্রক্রিয়াটা হচ্ছে। ওকে ওকে, ফাইন 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 ফাইন। এবার আসো, এবার আসো যে এবার আসো যে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এই কৃত কাজটা বের করতে চাই, তার আগে একটি সূত্রকে আর একটু ডিটেলিংয়ে যেতে হবে। এই সূত্র জানি না এমন কোনো স্টুডেন্ট এই ক্লাসে নাই। সেটা হচ্ছে গিয়া সেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে পিভি, এই যে পিভি ইকলস পিভি বাই টি ইকলস টু কনস্ট্যান্ট, পিভি বাই টি ইকলস টু কনস্ট্যান্ট, পিভি বাই টি ইকলস টু কনস্ট্যান্ট, এইটা আমরা সবাই জানি, 9-10 থেকে এটা আমরা সবাই জানি। সো না জানলে এখন জেনে নাও। ওকে, ফাইন। সো পিভিটা কি? পি হচ্ছে গ্যাসের চাপ, পি হচ্ছে গ্যাসের চাপ, পি হচ্ছে গ্যাসের চাপ, ভি হচ্ছে গ্যাসের আয়তন, টি হচ্ছে গ্যাসের তাপমাত্রা। সো গ্যাসের এই সম্পর্কটা সবসময় কনস্ট্যান্ট হয়। এখান থেকে আমরা এরকম একটি সূত্র দেখেছিলাম, যে এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমাদের কাছে একটা বলে গ্যাস আছে, আমাদের কাছে একটা বলে গ্যাস আছে, আমাদের কাছে একটা বলে গ্যাস আছে। হ্যাঁ, তো এই গ্যাসে হচ্ছে গিয়া P1 V1 T1, P1 V1 T1, P1 V1 T1। ওকে, ফাইন। এখন এই গ্যাসই মনে করো আমি চেঞ্জ করছি, চেঞ্জ করে এইটার P2 V2 T2। ওকে, তো চেঞ্জ করলে আমরা এটা জানবো যে এই অবস্থানে P1 V1 বাই T1 যা হবে, চেঞ্জ করলে এখানে P2 V2 বাই T2 তাই হবে আদর্শ গ্যাসের ক্ষেত্রে। এটা আমরা সবাই জানি। এখন খেয়াল করো, এটা যে সমস্ত প্রক্রিয়া হয়, সমস্ত প্রক্রিয়া হইলে এই T1 আর T2 কি হবে, সমান হবে না? আগে পরে তাপমাত্রা সমান থাকবে না, তাপমাত্রা যেহেতু কনস্ট্যান্ট, আমরা জানি সমস্ত প্রক্রিয়াতে তাপমাত্রা ধ্রুবক, মানে তাপমাত্রা এখানে কখনোই চেঞ্জ হয় না। তার মানে বুঝতেছো যে এখানে তাপমাত্রা কনস্ট্যান্ট, তার মানে এইখানে টি এর ভ্যালু যা, এইখানে T2 এর ভ্যালুও তাই। তার মানে এই T1 আর T2 এর ভ্যালু সমান। তো এই দুইটা ভ্যালু যদি সমান হয়, এদিকে কেটে দেওয়া যায় না, এই দুটো তো ভ্যালু সমান সমস্ত প্রক্রিয়া, এটা তাপমাত্রা T1, এটা তাপমাত্রা T2, সমস্ত প্রক্রিয়া দুইটা তাপমাত্রা সমান, তাহলে একই মান কেটে যায়। তাহলে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে এই কথাটা বলা যায় P1 V1 ইকুয়ালস টু P2 V2। তাহলে আমরা এটা মাথায় রাখবো, সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে, সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে সূত্রটা এটা। ও তোমরা অনেকে বলতেছিলে আদর্শ গ্যাস কি পড়া থাকা লাগে? কিচ্ছু পড়া থাকা লাগে না, কিচ্ছু পড়া থাকা লাগে না। তো এটাটুকু জানলেই চলে, এই যে আমি তোমাদের এখানে বলে নিচ্ছি। তাহলে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি তাপমাত্রা কনস্ট্যান্ট, এবং পিভি এর সম্পর্ক হচ্ছে P1 V1 ইকুয়ালস টু P2 V2, P1 V1 ইকুয়ালস টু P2 V2, P1 V1 ইকুয়ালস টু P2 V2, P1 V1 ইকুয়ালস টু P2 V2। তাহলে সমস্ত প্রক্রিয়া আমরা এটা জানি। এখন এখানে এই গ্রাফটা খুব 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 ইম্পর্ট্যান্ট, দ্যাটস সো ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, দ্যাট ইজ নির্দেশক চিত্র। আমরা জানি চাপ আয়তনের যে গ্রাফটা, চাপ ভার্সেস আয়তনের গ্রাফ, চাপ আয়তনের যে গ্রাফটা আছে, চাপ আয়তনের যে গ্রাফটা আছে,
চাপ আয়তনের গ্রাফকে আমরা কি বলি? নির্দেশক চিত্র বলি। চাপ আয়তনের গ্রাফকে আমরা বলি নির্দেশক চিত্র। এবং আমরা জানি চাপ আয়তনের গ্রাফে আবদ্ধ ক্ষেত্রফলই কাজ। এই গ্রাফটা আঁকতে পারলে আমরা সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ বের করতে পারবো। এটা তো সবাই জানো। চাপ এবং আয়তনের যে গ্রাফ আছে, এই গ্রাফটা যে আছে সেটা যদি আমরা অঙ্কন করতে পারি, তাহলে তার আন্ডারে যে ক্ষেত্রফল আছে ওই যদি বের করি তাহলে তো কাজ পেয়ে যাবো। সো আমাদের টার্গেট হচ্ছে সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ বের করা। তার জন্য প্রথমে আমাদের চাপ আয়তনের গ্রাফ অঙ্কন করতে পারতে হবে। তাহলে আমরা এই পর্যায়ে এই সমস্ত প্রক্রিয়ায় চাপ আয়তনের গ্রাফটি অঙ্কন করব। আয়তনের গ্রাফ চাপ আয়তনের গ্রাফটা আমরা এইখানে প্রথমেই হচ্ছে গিয়া চাপ এবং আয়তনের গ্রাফটা আমরা হচ্ছে গিয়া প্রথমে দেখবো। কারণ এটা দেখলে এখান থেকে ক্ষেত্রফলটা আমরা বের করে ফেলতে পারবো। এখন কমেন্ট যোদ্ধারা, বীর পুরুষেরা যারা কমেন্টে যুদ্ধ করছো, সূর্যে বীর্যে গর্জে উঠেছে যে কমেন্টে যোদ্ধারা যুদ্ধ করছো কমেন্টে, তাদেরকে বলবো চালায় যাও, কন্টিনিউ। এই ছোট্ট একটা জীবনে এই জিনিস তোমরা চালায় যাও, যুদ্ধ চালায় যাও। তো তোমাদেরকে একটা ট্রেন্ডিং ওয়ার্ড বলি, এখনকার যুগে তোমরা এটা খুঁজে পাবে না। আমাদের অনলাইনের যুগে আমরা তখন এটা দেখেছি। তোমাদের যুগে তোমরা যখন করছো পুতুল খেলা, আমরা এখন এই যুগে পড়ালেখা করি মেলা। সো এই গল্প না, আমাদের যুগটা আরও অনেক হচ্ছে গিয়ে মজার ছিল। তোমরা না এখন সুন্দর করে বাংলা লিখতে পারো অব্রগ আসার কারণে। এখন তো ভয়েস টাইপিং আছে, বললে কথা একটা বললে ওই টাইপ করে দেয়। সো একটা সময় ছিল বাংলাদেশে আসলে অব্র টব্র কিছু ছিল না, বাংলা লেখাই যেত, বাংলা ফন্টই ছিল না, কম্পিউটারে বাংলা লেখাই যেত না, মানে বাংলা টাংলা নাই কোনো, সব ইংলিশ। তো তখন বাংলিশ চলতো, বাংলিশ মানে বুঝছো, বাংলাতে ইংলিশ লেখা। এখন তো আমরা লিখি না যে তুমি কেমন আছো, TUMIKEMONACHO, কেমন আছো তুমি, কেমন আছো তুমি। সো এই যে কমেন্টগুলি, এগুলো তো আমরা লিখি, তাই না? গেল। তোমাকে জানো মুরাদ টাকলা? মুরাদ টাকলা চিনো? মুরাদ টাকলাকে চিনো তোমরা? মুরাদ টাকলা। তো আমাদের যুগে একটা কমনও একটা ওয়ার্ড ছিল, আমি বলতাম যে আমি কারো টাইপিং দেখলেই বলে ফেলতে পারি ওর নাম মুরাদ টাকলা। একটা ম্যাজিক, কার নাম মুরাদ টাকলা, এটা আমরা বলতে পারি। এটা সাইন ল্যাঙ্গুয়েজ ছিল আমাদের জেনারেশনের, আমরা ছিলাম ডিজুর জেনারেশন। ওকে ফাইন। সো ওই যুগে এটা ছিল যে আমরা বলতাম কারো টাইপিং দেখলে ফোনে, আমাদের যুগে তো এরকম নেট ছিল না, ছিল হচ্ছে গিয়ে নর্মাল মনোফোনিক ফোন। ওই ফোনেই মেসেজ পাঠাইতাম বন্ধুরে, দোস্ত বাইরে যেতেছি, কোচিংয়ে যেতেছি, যেতেছি স্যারের বাসায় যাবি। ওই স্যারের বাসায় যাওয়ার সময় বেশিটা নক করতো, মানে মানে ঘুরতে যাওয়া, এইসব বাং টাং দেওয়ার ক্ষেত্রে বেশি ব্যস্ত হতো। দোস্ত যাবি নাকি? আমি আজকে ক্লাস করবো না, এটা আজকে যাবো, ওইখানে যাবো, ফুচকা খেতে যাবো। যাই হোক, ফুচকা খেতে তো ছেলেরা যায় না, মেয়েরা যায়, ছেলেরা যা খাইতে যায় আর কি। তো ওরা সো তো ওই সময় আমরা টেক্সটিং করতাম, সবার কাছে ফোন থাকতো, স্মার্টফোন না, মানে নর্মাল ফোন, ওইটাই স্মার্ট, যার কাছে আছে সেই স্মার্ট। বর্তমান যুগে তোমরা যখন স্মার্টফোন ইউজ করো, এই দেখো এখানে এই যে কাভার, এটা ওই দিনকে কে যেন একটা হচ্ছে কি এই কাভারটা ডিজাইন করছে, তোমাদের হ্যাপি করে দিই। দেখো তোমাদের নোটগুলো আমি এতই দেখি, যেহেতু সামনে আসছে দেখাই দিই যে ওইদিকে কে যেন এই নোট সাবমিট করার সময় এই পোস্টারটা কাভার করছে। ইফাই রিমেম্বার সামিয়া নামে কেউ একটা এটা করছে না, আমি মনে নেই একদম, করছে। তো আমার এটা খুব ভালো লাগছে, তো এটা আমি কাভার দিয়ে রাখছি। এরকম করে নোটে যেটা ভালো লাগে সেটা আমি কাভার দিয়ে রাখি, বুঝছো তো? মানে আই এম সেলিব্রেটিং ইউর নোটস অলসো, রাইট? আচ্ছা, সো অল আম ট্রাইং টু সে, সো এইটারে আমরা স্মার্টফোন বলি। সো এখন কথা হচ্ছে যে আমাদের যুগে তো ওই তো বাংলা ফন্ট নাই, সবাই বাংলায় লিখতো, কিন্তু আমরা কিছু মানুষকে এই নামে ডাকতাম, মুরাদ টাকলা। আমরা কিছু না, আমাদের জেনারেশন যারা স্মার্ট ইনাফ তারা জানতো। তো আমাদের যুগে আসলে স্মার্টফোন ছিল না, নর্মাল ফোন। ওই নর্মাল ফোন যার কাছে আছে সেই স্মার্ট। তখন মানুষ স্মার্ট ছিল, ফোন নর্মাল ছিল। বর্তমান যুগে ফোন স্মার্ট হয়ে গেছে, মানুষ হয়ে গেছে আনস্মার্ট। তো যাই হোক, তো মুরাদ টাকলা এরা কারা জানো? কিছু মানুষ আছে দেখবা যে এরা যখন টাইপ করে বুঝা যায় না টাইপ, মনে করে বলে যে ভাই আরেকবার বুগান। কি বুগান মানে আরেকবার বুঝান, এটা কি বলে ভাই আরেকবার বুগান,
সো ইটস ওকে, ইটস ফান। প্রথম প্রথম এরকম হয়, তাই না? সো ওই যুগে তো শুধু ইংলিশ দিয়েই লিখতে হইতো বাংলা। সো এখন ইংলিশ দিয়ে সে বাংলা লিখতে হইতো। তখন যেটা হইতো সেটা হচ্ছে, যাদের এই প্রবলেমটা আছে, টাইপ করলে এ ই আই ও এইগুলোর ব্যবহারটাতে একটু প্রবলেম, টাইপ করতে করতে ঠিক হয়, তারা তারা এই অনেক বানানি ভুল লিখে। ভুল লিখে মানে কি, সে তো মনে করে ঠিক লিখছে, বাট আরেকজন পড়তে যায় বুঝে না কি লিখছে। এ তোমাদের এরকম মাঝে মধ্যে হয়, এটা হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ডোন্ট বি লেস কনফিডেন্ট, বি কনফিডেন্ট। হ্যাঁ, মুরাদ টাকলা আমরা তাদেরকে বলতাম যারা হচ্ছে গিয়া বানানে লিখতে একটা কেমন আছো, তো কেমনটা লিখতেছে, মানে কে, কে ই এম ও এন কেমন, এখন যদি কেউ লেখে কে এ এম ও এন কামন। সো এই যে ব্যাপারটা, হ্যাঁ। সো মুরাদ টাকলা কেন বলা হয় তাদেরকে বলো তো? যদি ওই প্রবলেম যাদের আছে তাদেরকে এটা লিখতে দাও, মুরদ, মুরদ, মুরদ থাকলে, মুরদ থাকলে, এটা লিখো তো সবাই কমেন্টে, বা ইংলিশ দিয়ে লিখো তো, মুরদ থাকলে। তো মুরদ থাকলে ওদেরকে লিখতে দিলে, যাদের এই প্রবলেমটা আছে, ওরা এমন ইংলিশ দিয়ে লিখবে, এটা উচ্চারণটা হবে মুরাদ টাকলা। মুরাদ থাকলে ওটা হয়ে যাবে মুরাদ টাকলা। সো আমরা ওই এটা টেস্ট করতাম, দেখি তো ওই টাইপিংয়ে কি মুরাদ টাকলা কিনা। তো দিতাম, দোস্ত লেখ তো, মুরদ থাকলে লেখ তো। মুরদ থাকলে এই বানানটা লেখতো। তো লেখলে দেখা যায় মুরদ টাকলা পাওয়া গেছে, মুরদ টাকলা পাওয়া গেছে, মজা করতাম ওই যে সে মজা থাকলো। আরো মজা, টাকলা মুরাদ, এই আমি জানতাম এই যে এই একজন এই কমেন্ট করছে টাকলা মুরাদের কথা যে আসবে এখানে, আমি বুঝছি। মুরদ থাকলে, মুরদ, দেখি তো কে পারো, কে আছো এখানে যে সঠিক বানান পারবা এটা, মুরদ থাকলে। মুরদ, তোমরা স্মার্ট, তোমরা কেউই মুরাদ টাকলা না। আমার স্টুডেন্ট, ইউ গাইজ মাস্ট বি স্মার্ট ইনাফ। আর একটা আছে, এইটা বলি, তোমাদের বানান করা দেখে আমার চোখে পানি চলে আসলো, চোখে পানি চলে আসলো। এইটা লেখো, এইটা বুঝবা না, এটা জন্য হিউমার লাগবে। চোখে পানি চলে আসলো, এই কথাটা, এই কথাটা মুরাদ টাকলা যদি লেখে, তারা এমন একটা কিছু লেখে যেটা, যেটা আমি সবার সামনে বলতে পারলাম না। যাই হোক, চোখে পানি চলে আসলো। যাই হোক, এবার মুরাদ টাকলা তোমরা কেউই না, ইউ গাইজ স্মার্ট ইনাফ। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ফাইন। মুরদ থাকলে, এই তো দেখছো তোমরা সবাই ঠিক লিখতে পারছো। তো এবার আসো আমরা এই গ্রাফটা দেখবো। দেখো এই যে আমি কথাগুলো বলি, এগুলো ফিলার্স, এগুলো ফিলার্স। আমরা পড়তেছিলাম, তোমরা কখনো চিন্তা করে দেখো না যে নিয়াজ ভাই ক্লাস নেয়, ক্লাসে অনেক কিছু পড়েও ফেলি, ক্লাসটা এনজয়ও করি, ভালোও লাগে, কেন হয়? ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং, রাইট? সো ওইটা আমি তোমাদের বুঝাই দিলাম যে আমি সাফিসিয়েন্ট পজ দিয়ে এই পর্যন্ত পড়ছি একটা স্পেসে, আমি যদি হ্যাঁ না পড়ালেখা করে বাংলাদেশ উত্তর করব, ওইভাবে হয় না। একটা পজ একটা পড়ালেখাকে সেগমেন্টাইজ করে, আর সেগমেন্টেড জিনিস মাথায় প্রপারলি স্টোর হয়। ওকে, সো দ্যাটস দ্য কোয়ালিটি, এবং আমি ওইটাই মেনটেন করি। তো এই যে আমি মাঝখানে তোমাকে রিল্যাক্স করলাম, এখানে হয়তো আমি মুরাদ টাকলা গল্প বললাম, এটা গল্প না, এটা একটা ইনফরমেশনও বটে, তাই না? এর পাশাপাশি আমাদের ওইখানে একটা সেগমেন্টাইজ হয়, এতে আমাদের ব্রেনটা শার্প হয় এবং আমাদের ওই মেমোরি স্টোর হয়। তো এটা আমি ইন্টেনশনালি করি, হ্যাঁ। হাসতে হাসতে আমি শেষ, হাসতে হাসতে চোখে পানি চলে আসলো, তাই না? তো এবার দেখো যে আমরা 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 দেখো, আমরা এখন চাপ আয়তনের গ্রাফটা দেখবো সমস্ত প্রক্রিয়ায়। তো সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ আয়তনের গ্রাফ, এটা মনোযোগ, হ্যাঁ, এই মনোযোগ, দেখো যে এই যে মনোযোগ মনোযোগ মনোযোগ, এই যে সুন্দর একটা জিনিস হবে এখন, সেটা হচ্ছে গিয়া যে এটা হচ্ছে গিয়া আয়তন অক্ষ, এটা আয়তন অক্ষ, এটা হচ্ছে গিয়া চাপ অক্ষ, আয়তন অক্ষ, এটা হচ্ছে গিয়া চাপ অক্ষ, এটা আয়তন অক্ষ, এটা হচ্ছে গিয়া চাপ অক্ষ। এখন আমরা চাপ আয়তনে গ্রাফ আঁকবো। তো মনে রাখবা যে কোনো গ্রাফ অঙ্কনের ক্ষেত্রে আমি তোমাদেরকে এই কোর্সে যুক্ত হলে তোমরা গ্রাফে ইভেনচুয়ালি বাই দা বাই বসই হবা, বস মানে বেশ হ্যান্ডি হবা এবং অনেক সুন্দর করতে পারবা গ্রাফ। কারণ গ্রাফ আঁকার ব্যাপারটা যদি টেকনিক্যালি ধরা যায়, তাহলে কোনো গ্রাফই কঠিন না। 2-3টা ক্লাস নিয়ে নিলে গ্রাফের উপরে তোমরা হবা বস। কোর্সে যুক্ত হলে কিন্তু এটি পাবা। কেন কি, ওই কোর্সে যুক্ত না হলে আমি না ওই অডিয়েন্সটা প্রপারলি সবসময় পাই না। তোমরা যারা লাইভ করতেছো তারা তো চিনতেছো আমাকে, জাস্ট বহু বছর পরে আমি আমার অডিয়েন্সের সঙ্গে নতুন করে পরিচিত হচ্ছি। তো
তোমরা চিনতেছো, যারা ক্লাস করতেছো তারা দেখতেছো, আরে নিয়াজ ভাই তো ভালো পড়ান, ভাইয়ের পড়া তো আমি বুঝতেছি, তো এই ভাইয়ের কোর্সে এতদিন আমি যুক্ত হই নাই কেন, এটা তোমরা এখন বুঝতেছো, এই সুযোগটা আমি করে দিচ্ছি। ভাই আপনি নিজেও জানেন না আপনি কথা না বলে পড়ালে যে কি পরিমাণে ভালো পড়াতে পারে, এটা বলছো না, আমি জানি কথা না বলে পড়াইলে আমি অনেক ভালো পড়াইতে পারি, এবং আমি এটাও জানি যে কথা বলে আমি আরও ভালো পড়াইতে পারবো। আলতাফ, এটা 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 একদম মাথায় রাখো। তুমি খালি ক্লাস করো, দেখো আমি এটা মেক শিওর করবো, আমি 15টা ক্লাস দিচ্ছি সব কিছু পড়াইতে, যাও আমি এগুলো বলতেছি, এগুলো প্রত্যেকটা ইন্টিগ্রাল পার্ট অফ দ্য প্রসেস। সো এই যে গ্রাফের কথা আমি এই জন্য বলতেছি যে তো গ্রাফ আঁকা খুব ইম্পর্টেন্ট, সেটা তুমি বুঝতে পারবে বাইদা বাই। এখন সবসময় আসলে ওই সুযোগটা হয় না, গ্রাফ করতে ভালো লাগে বলছো সবসময় ওই সুযোগটা হয় না। তো ওই জায়গা থেকে আমি বলবো যে তোমরা ওই সুযোগটা লুফে নাও, তোমরা হচ্ছে গিয়া কোর্সটাতে যুক্ত হও। ওকে, কোর্সটাতে যুক্ত হলে তোমার ভালো, বারবার তোমাদের এটা বলা দরকার, হ্যাঁ এই জন্য বলছি। তো এবার আসো যে চাপ আয়তনের গ্রাফ, চাপ আয়তনের গ্রাফ। সো আমরা যে কোনো গ্রাফ আঁকার ক্ষেত্রে আমরা আগে যাদের গ্রাফ আঁকতেছি তাদের সম্পর্কটা বা সমীকরণটা লিখবো। তো সমীকরণ কি? চাপ আয়তনের গ্রাফের সমীকরণ কি? চাপ আয়তনের গ্রাফের সমীকরণ পিভি কনস্ট্যান্ট। পিভি কনস্ট্যান্ট আমরা দেখছি সমস্ত প্রক্রিয়াতে P1 V1 ইকুয়ালস টু P2 V2, সমস্ত প্রক্রিয়াতে P1 V1 ইকুয়ালস টু P2 V2। তাহলে তুমি বুঝতেছো যদি P1 V1 ইকুয়ালস টু P2 V2 হয়, তার মানে বুঝতেছো এদের গুণফলটা কনস্ট্যান্ট। তাহলে আমরা বুঝতেছি এখানে চাপ আয়তনের সম্পর্কটা, প্রথমে সম্পর্কটা বের করতে হবে চাপ এবং আয়তনের, সেটা হচ্ছে গিয়া এই যে পিভি। তো এখানে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আমরা বুঝে গেছি এখানে পি এবং ভি এর গুণফল ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এখানে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। থ্যাংক ইউ আজমাইন আক্তার। তো দেখো এখানে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আমরা প্রথমে সম্পর্ক বের করবো যে কোনো গ্রাফে, এটা তো একটা আঁকতেছি, আরও অনেকগুলো শিখবো, সব চ্যাপ্টারেই গ্রাফ শিখবো। সো এটা প্রথম আমরা গ্রাফটা এবার দেখতেছি। সো এখন তোমাদের এটা জানা লাগবে, তোমরা কোনিক্স এখনো পড়ছো কিনা আমি জানি না, বড় নয় ম্যাথমেটিক্সে, তো আমি এটা তোমাকে জানাই রাখলেই তোমার হয়ে যাবে কাজটা। সেটা হলো যে কনিক্সে তুমি জানবা যে যদি কখনো এক্স ওয়াই এর গুণফল যদি কখনো এক্স ওয়াই এর গুণফল কনস্ট্যান্ট হয়, যদি কখনো এক্স ওয়াই এর গুণফল কনস্ট্যান্ট হয়, যদি কখনো এক্স ওয়াই এর গুণফল ধ্রুবক হয়, যদি কখনো এক্স ওয়াই এর গুণফল ধ্রুবক হয় তখন ওইটাকে বলা হয় আয়তকার অধিবৃত্ত। যদি কখনো এক্স ওয়াই এর গুণফল ধ্রুবক হয় ওটাকে বলা হয় আয়তাকার অধিবৃত্ত। আয়তাকার অধিবৃত্ত, আয়তাকার 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 অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত, এটাকে বলতেছে আয়তাকার অধিবৃত্ত, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তো এটা হাইপারবোলায় পড়বা, ওটা লাগবে না, এখন এটাই যথেষ্ট। সেটা হচ্ছে যদি কখনো, দেখো এটা অনেক কমন একটা প্যাটার্ন যেটা ফিজিক্সে তুমি পাবাই, এক্স ওয়াই গুণফল কনস্ট্যান্ট। যে এই কথাটা একটু আগে বলছিলাম ভাইয়া, আপনি যখন কথা ছাড়া পড়ান তখন আপনি যে কত ভালো পড়ান, এটা তুমি যে বলছো আমি জানি, ও আমার আর্কাইভ ক্লাস দেখে আসছে, যে এই কথাটা বলছে আমার আর্কাইভ ক্লাস দেখে আসছে, নিট আমি কোনো কথাবার্তা ছাড়া চমৎকার পড়াইতেছি ওখানে। সো এখন একটা ব্যাপার বুঝতে হবে, বড়দের যখন দাঁত উঠায় আর্কাইভ, এবং এটা কেন বলছি, কোর্সে যুক্ত হলে তুমি 20টা চ্যাপ্টারে আর্কাইভ পেয়ে যাবা, আর কি লাগে, স্বর্গ বানায় রাখছি। কথাবার্তা তো বলবোই হালকা, কথাবার্তা এখানে কেন বলবো, কারণ হচ্ছে কি আমি এটা সলিউশন ক্রিয়েট করে ফেলছি, এবং সেই সলিউশনে এখনো যারা যুক্ত হও নাই তাদেরকেই বারবার আমি আসলে এই কথাটা বলতেছি যে এই রমাদান 499 কুপন কোড দিয়ে ওখানে যুক্ত হও, এবং এখানেও আমি ইভেন্চুয়ালি সব পড়াই দিচ্ছি। কিন্তু আমার ওই আর্কাইভগুলো পাওয়ার পরে তোমার কাছে মনে হবে যে আলাদিনের চেরাক আছে না, আলাদিনের চেরাক পাইছো, মিনা যেমন আলাদিনের চেরাক পাইছিল এবং দৈত্যকে বলেছিল যে আমি চাই সবাই স্বাস্থ্যসম্পন্ন পায়খানা ব্যবহার করুক। সো আমি ওরকমভাবেই তোমাদের বলতেছি যে এই কোর্সে তুমি যুক্ত হও, তোমার প্রবলেম সলভড, অলরেডি ডান করে রাখছি আমি আর্কাইভে, ডান অ্যান্ড ডাস্টেড। খালি তোমার যুক্ত হওয়ার অপেক্ষায়, তোমার জন্য, আমার জন্য না। স্টুডেন্ট এখানে অনেক যুক্ত হয়ে আছে, যদি আমি ফার্স্ট পেপার করতে বলি 3000 স্টুডেন্ট যুক্ত হয়ে আছে, সেকেন্ড পেপারে তোমরা যারা পেইড করছে 500+ যুক্ত হয়ে গেছো, কোর্স এখনো শুরুই হয় নাই, ফার্স্ট চ্যাপ্টারটা আমরা পড়তেছি এই যে 5 নম্বর ক্লাস। তো বুঝতেছো এই স্টুডেন্টরা আগায় যাচ্ছে রেট রেসে। বুয়েটে সিট কয়টা? 1350টা, 1305টা। ডিউতে সিট কয়টা প্রাইম সাবজেক্টে? তো ওই সিট বুক হয়ে যাচ্ছে, এখানে যারা ভর্তি হচ্ছে তারা চান্স পেয়ে যাবে, আমি পড়ায় রাখছি, এমন না যে ওখানে হবে না, ওইটিতে হবে না,
মানে সব পড়ায় ফেলছি আর্কাইভ। ওই যে ছেলেটা বললো যে ভাই আপনি কথা না বলে পড়াইলে সেরা পড়ান, আর্কাইভে ওটা করে রাখছি, ওরা তোমার ধরে রাখবে ম্যাগনেটিকভাবে। তো যাই হোক, তো ওখানে আমি এটা বলতেছি যে এইটার তুমি বেনিফিটটা নাও। ওকে, সো এটা অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। এখন আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তোমাদের টোনটা বোঝা। সবাই কেন এটা সেলিব্রেট করে, আমার ক্লাসটা সেলিব্রেট সবাই এই কারণেই করে, কারণ হচ্ছে আই নো ইউর ইউর স্পিড, কীভাবে কমফোর্টেবলি তোমাদেরকে আসলে এই জিনিসটা হচ্ছে গিয়া গুছাই দিতে হবে। যদি আমি না জানি তাহলে মেয়ে নেই তো কন বে, এটা কথা তো না, আমি নাহলে তাহলে কে? ফাইন, এইটাই ঠিক আছে। আর এরপর আমি তো জানি যে আর্কাইভে সব আমি পড়াইছি, তো এটা তো সলিউশন হবেই। এখন আমি নেক্সট লেয়ারে আর একটা লেয়ার দিতেছি, এবং এটাকে ওই যে বললামই তো, এটাকে এভাবেই করেই করা হবে। দ্যাটস হাউ ইট ইজ। ওকে, আচ্ছা। তো দেখো আয়তাকার অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত। তো দেখো এক্স এর গুণফল যদি কখনো ধ্রুবক হয়, তাকে বলবো এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। মানে পড়ানোর যে লেভেলটা, এটা দেখবা ওই কোর্সে যুক্ত হলেই দেখবা আর কি। এখানেও দেখতেছো এই চ্যাপ্টারে আমি ওটা রিক্রিয়েট করে ছাড়বো। মানে একটা যুদ্ধ মানুষ ভিতরে লড়ে, একটা যুদ্ধ সবার সঙ্গে লড়ে। ফাইট মি। ওকে, ভিতরেরটা যদি এত বড় হয়, তাহলে বাইরের যুদ্ধ কোনো যুদ্ধই না, প্রত্যেকটা জিতে যাবা তুমি। আচ্ছা, তা আমি জিতবো। এবার দেখো, তো আয়তকার অধিবৃত্ত। সো এই গ্রাফটা কেমন হয় মনে রাখবা, আয়তকার অধিবৃত্তের গ্রাফটা হয়, আয়তকার অধিবৃত্তের গ্রাফটা হয়, আয়তকার অধিবৃত্তের গ্রাফটা হয়, আয়তকার অধিবৃত্তের গ্রাফটা এরকম, এরকম, এরকম। এটা এক্স অক্ষ, এটা হচ্ছে গিয়া ওয়াই অক্ষ। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। মনে রাখবা আয়তকার অধিবৃত্ত, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার এরকম দুইটা কার্ভেচার থাকে। এইটা উপস, 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 এরকম একটা, এরকম একটা। আয়তকার অধিবৃত্তের এরকম দুটো আসলে কার্ভেচার থাকে। ওকে, ফাইন। সো এতটুকু জানলেই চলবে। এইটা হচ্ছে কি একটা অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা এটাকে কাট করছে, হ্যাঁ, এটা প্রধান অ্যাক্সিস, এটা জাস্ট একটা অ্যাক্সিস, দ্যাটস ইট। ওকে, কি হলো যে এটা একটা অ্যাক্সিস। ওকে, এরকম দুইটা কার্ভেচার থাকে আয়তকার অধিবৃত্ত, হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। সো আমরা জানবো যখনই এরকম হবে, লেটস সে এক্স ওয়াই এর গুণফল 5 এরকম যদি হয়, সেই ক্ষেত্রে এই গুণফলটা হবে হচ্ছে গিয়া তোমাদের ওই যে বুঝতেছো তো, এটা এটা আয়তকার অধিবৃত্ত হবে। ওকে, আমরা যখন এইটার প্লেলিস্ট তৈরি করা শুরু করি, তখন রমজান মাস আসে। রমজান মাসে সবার প্রতি আমি এহসান করছি, 6 দিন করে আমরা ক্লাস করতেছি। পেইড করছে 3 দিন, আর ফার্স্ট পেপার করছে 1 দিন, এই 3 দিন, 6 দিন। তাও আবার রোজার মাস, টাইম টু টাইম নামাজে রক্ত হয়ে যায়। সো এইখানে এইটাই স্পিড। যে বলছো যে এইটা এইটা ওরে যদি পাইতাম না, ওই যে আছে না, ওই যে টক্সিকের যে টিজার দিছিল না, ডিসুম ডিসুম ডিসুম, ম্যানার্স, ম্যানার্স শিখাইতে মন চাইতেছে। ওকে, ছুটি কবে দিবেন? এই যে ছুটির সময় হয়ে গেছে, আজান দিছে আসরের, সেই জন্যই বললাম। তো দেখো এই গ্রাফটা দেখলেই ছুটি। এবার দেখো গ্রাফটা দেখলেই ছুটি, আজকে গ্রাফটা দেখলেই ছুটি। এবার দেখো এই যে খেয়াল করছো, আমি আমি ভিকে নিছি এক্স অক্ষে, আর পিকে নিছি ওয়াই অক্ষে। তার মানে কি এটা দাঁড়াচ্ছে না এক্স ওয়াই এর গুণফল কনস্ট্যান্ট? আরে মজা তো, মজা তো, ব্যাপারটা দারুণ তো, ব্যাপারটা দারুণ তো। ওকে, ওকে, ব্যাপারটা দারুণ তো। ছুটি দেন, আরে দিতেছি না, এই যে আরেকটু একটু দেখ ভাই, আমার তোর আমার লক্ষ্মী ভাই না, আরেকটু ভাই, আরেকটু এই গ্রাফটা একটু পড়াই ভাই, এই গ্রাফটা একটু পড়াই স্যার, আমাকে একটু পড়াতে দেন স্যার এই গ্রাফটা। আচ্ছা, সো এক্স ওয়াই এর গুণফল কনস্ট্যান্ট, এক্স ওয়াই এর গুণফল কনস্ট্যান্ট, হ্যাঁ, তো এক্স ওয়াই এর গুণফল কনস্ট্যান্ট। তো এখান থেকে চিন্তা করে দেখো, পাইছি মামা, যে এই জায়গা থেকে আমি বলতে পারতেছি এটা হবে আয়তকার অধিবৃত্ত, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, আয়তাকার অধিবৃত্ত, আয়তাকার, আয়তাকার, আয়তাকার অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত। তো দেখো এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত, এটা আয়তাকার অধিবৃত্ত। তাহলে আয়তাকার অধিবৃত্ত মানে বুঝতেছি এটা তো দুইটা পার্ট থাকবে, রাইট? এটা দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এটা। এটা দুইটা পার্ট থাকবে, একটা এটা আর একটা হচ্ছে গিয়া এটা। এই দুইটা পার্ট থাকবে, এই দুইটা পার্ট থাকবে, এই 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 যে এই যে দুইটা পার্ট থাকবে। এখন দ্য থিং ইজ, আয়তন কখনো নেগেটিভ হতে পারে? ওই যে অনন্ত জলিলের মোস্ট ওয়েলকাম মুভি ডায়লগটা, তুমি কি কখনো আজান দিছে বলার কি দরকার, হয় ক্লাস করুন না হয় নামাজ পড়তে চলে যান। আমি আমি নামাজ পড়বো ভাই, সবাই নামাজ পড়তে যাবো, আজান দিছে, এটা সত্য কথা, এটা মানতে হবে। আমি নামাজ পড়তে যাব, আমি এখন নামাজ পড়তে যাব, আমার বাসার ছাদেই মসজিদ, আমার বাসার ছাদেই মসজিদ। তো আমি তো আর্লি যেতে পারি, লিফট কল করলে আমি ছাদে উঠে যাই, আমার বাসার ছাদেই মসজিদ।
এটা আমার জন্য খুব বড় রহমত যে আমার বাসা ছাদে মসজিদ হওয়াতে আমি জাস্ট লিফট কল করে ছাদে চলে যাই, ছাদে যাই নামাজটা পড়ে চলে আসি। জামে মসজিদ, নর্মাল মসজিদ নাই, আমাদের বিল্ডিংয়ে সবাই কমিটি সবাই ওখানে মসজিদে নামাজ পড়ে। তো তা অনেক আছে একটু দূরে, তো তাদের অজু করে ওটা ধরতে প্যারা হয়, এটা মাস্ট। নামাজ পড়তেছে, আজান দিছে, এটা বলবে, সমস্যা নাই, এটাই বলা উচিত, সমস্যা নাই মানে এটা তো মাস্ট। আমি নিজেই যাবো এখন। তো এখন দেখো এই যে দেখো, আমরা এটা জানি আয়তন কি কখনো নেগেটিভ হতে পারে? মৃত মানুষকে কখনো কথা বলতে শুনেছো? তো অনেকটা এরকম যে আয়তন কি কখনো রেক্টাঙ্গুলার হাইপারবোলার নাম শুনলে কেমন জানি বোমা বোমা মনে হয়? আরে কিছু না, রেক্টাঙ্গুলার হাইপারবোলা মানে হচ্ছে এই গুণফল যদি হয় ধ্রুবক তাহলে রেক্টাঙ্গুলার হাইপারবোলা এরকম দুইটা কার্ভেচার থাকবে, এতটুকু জানো। আর তোমাদের ম্যাথ টিচার যিনি আছেন উনি পড়াবেন, উনি না পড়লে আমাকে বললো, আমি আছি কি জানি, আমি পড়াবো না কোর্সের ক্লাসে। এবার আসো, ম্যাথ আমার ফেভারিট সাবজেক্ট। তো এবার দেখো যে এবার দেখো যে মানে ওইটাতে আমি ভালো ছিলাম। তো আয়তন, আয়তন কখনো নেগেটিভ হয় না, সর্বনিম্ন আয়তন শূন্য হইতে পারে, আয়তন কখনোই নেগেটিভ হয় না। আয়তন যদি নেগেটিভ না হয় তার মানে এইটা কি হইতে পারে? কারণ এইদিকে আয়তন নেগেটিভ আসবে না, দেখো তো এই যে এইদিকে যদি প্লাস ভি হয় এদিকে মাইনাস ভি, তার মানে বুঝতে পারতেছো যে এইটা হইতে পারে না। কারণ এই জায়গার যে কোনো বিন্দু মানে কি দেখো, এই যে মাইনাস ভিতে আইসা তারপরে নামছে, তার মানে বুঝতেছি এটা মাইনাস হতে পারে না। তার মানে আয়তাকার রেক্ট্যাঙ্গুলার এই দুইটাই পার্ট, বাট এই ক্ষেত্রে চাপ আয়তনের গ্রাফে এটা হতে পারবে না, এটা হতে পারবে না, আমাকে কেউ থামাইতে পারবেন না। সো এরকম করে এইটা হচ্ছে গিয়া হতে পারে না, ঠিক আছে? এটা হইতে পারে না, এটা হইতে পারে না, তার মানে এই গ্রাফটা এরকম হবে, আয়তাকার অধিবৃত্ত। লেটস সে এইটা এই বিন্দু থেকে এই বিন্দুতে আসছে, এই বিন্দু থেকে এই বিন্দুতে আসছে। রমজানের পরে ক্লাসগুলো আরও একটু লম্বা হবে, 2 ঘন্টা হবে, তখন ওই টাইমের স্পেন্ড টেনিয়রটা আছে। পোলাপান খালি বলো যে পড়াও 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 পড়াও, কিন্তু এটা বুঝো না যে রোজা রমজানের দিন সবাইকে প্রতি এহসান করে তো পড়াইতে হবে, তাই না? খালি পড়াইলে হবে? জীবনের জন্য পড়ালেখা, পড়ালেখার জন্য জীবন না কিন্তু। এবার দেখো যে এই যে এখান থেকে এখানে আসছে, ইন্ডিকেটর বলে দিচ্ছে, মানে এখানে আয়তন ছিল V1, এখানে আয়তন হচ্ছে V2। তারপর দেখো এইখানে চাপ ছিল লেটসে P1, P1, এখানে চাপ P2। খেয়াল করো, খেয়াল করো, মনোযোগ, এখানে চাপ P1, এখানে চাপ P2। দেখো আয়তন বাড়ছে, ইন্ডিকেটর কি বলে? আয়তন বাড়ছে, V1 থেকে V2 হয়েছে, চাপ কমছে, P1 থেকে P2 হয়েছে। কেন হয়েছে? কত এই সম্পর্কই তো বলে দেয়, সম্পর্ক বদলে যাবে একটি পলকে। তো এখান থেকে দেখো যে চাপ ইকুয়ালস টু কনস্ট্যান্ট বাই ভি, তো কনস্ট্যান্ট বাদ দিলে চাপ ইনভার্সলি প্রপোর্শনাল ভি। তো এখান থেকে এটা বুঝতে পারতেছো যে আয়তন যদি বাড়ে, ব্যস্তানুপাতিক, আয়তন বাড়লে চাপ কমবে, এই যে আয়তন বাড়লে চাপ কমবে। তো এখান থেকে দেখতেছো আয়তন যে বাড়ছে চাপ কমছে, দেখো আয়তন V1 থেকে V2 হয়েছে, চাপটা P1 থেকে P2 হয়েছে, তার মানে আয়তন বাড়ছে চাপ কমছে। এখন যদি এখানে কেউ আমাকে বলতো যে কৃতকাজ বের করো, দ্যাট ওয়াজ ইজি। কৃতকাজ কেমনে বের করতাম? কোনটা হইতো কৃতকাজ বলো তো, কোনটা হইতো কৃতকাজ? এইটা হইতো কৃতকাজ, এইটা হইতো কৃতকাজ। এই যে দেখো আয়তন অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফলকে সে আবদ্ধ করছে, আয়তন অক্ষের সঙ্গে সে যে ক্ষেত্রফলটাকে আবদ্ধ করছে, এই যে দেখো না, দেখো কত সুন্দর, এই যে আয়তন অক্ষের সঙ্গে সে যে ক্ষেত্রফল আবদ্ধ করছে, এটাই হয়তো আমাদের কৃতকাজ এইটা। কিন্তু এটাকে ডিরেক্টলি কোনো ফর্মুলা দিয়ে বের করতে পারবে? তুমি ডিরেক্টলি ফর্মুলা দিয়ে এটা বের করতে পারবে না। কেন পারবে না? বুঝেছি ভাইয়া, ভেরি গুড। তো দেখো এটা কেন পারবে না? কজ এটা তো একটা কার্ভ, একটা কার্ভ, তাই না? কার্ভ, দ্যাট ইজ কার্ভড। আচ্ছা, তো দেখো এটা একটা কার্ভ, সো দ্যাটস অ্যামেজিং। আচ্ছা যাই হোক, যেটা বলতে চাচ্ছি যে এটা যদি একটা কার্ভ হয়, এটা যদি একটা কার্ভ হয়, এই যে ক্ষেত্রফলটা, আমরা যে ক্ষেত্রফলটি বের করতে চাই সেটা হবে এটা। এইটা বের করার জন্য আমাদের নর্মাল সূত্র আছে কি? এরিয়া আন্ডার দ্য কার্ভ। বক্ররেখার ভিতরে যে কার্ভ, এটাকে বলা হয় এরিয়া আন্ডার দ্য কার্ভ। এই যে এরিয়া, এই যে কার্ভ, এটার আন্ডারে যে এরিয়া, এটা বলতেছে এরিয়া আন্ডার দ্য কার্ভ। এটার জন্য তোমার ইন্টিগ্রেশন লাগবে, এটার জন্য তোমাকে ইন্টিগ্রেট করতে হবে। ত্রিভুজ হলে ত্রিভুজের ক্ষেত্রফল জানি, আয়ত হইলে বের করতাম, বাট এটা তো এরিয়া আন্ডার দ্য কার্ভ, বক্ররেখার আন্ডারে যে হচ্ছে গিয়া ক্ষেত্রফলটা আছে। সো এটা বের করার জন্য আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, এবং তোমরা টু সাম ইন্টিগ্রেশন পারো। আমার কোর্সে যারা আছো তাদের জন্য আমি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে আলাদা ক্লাস নিছি, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে আলাদা ক্লাস নিছি। ওকে, এই অদূর ভবিষ্যতে আমি ম্যাথ পড়াবো, এই অদূর ভবিষ্যতে। ওকে ওকে ওকে, পরে দিলে কি হবে? হ্যাঁ হবে, হবে। একজন বলছে 4টা ক্লাসে নোট করছে এখনো গ্রুপে দিই নেই, হ্যাঁ পরে দিলেও হবে, হবে না কেন? আজকেই দিয়ে দাও না, কালকেই দিয়ে দাও না,
হবে, কিন্তু জমায় না, জমাইলে নোট কন্টেস্টে ভালো করতে পারবে না। কজ একদিনে সব করলে কি আর ভালো নোট হবে? তোমার কাজে আসবে, এটা ট্রু, কাজ চলে যাবে, বাট ওই যে আমরা তো এটা সেলিব্রেট করতেছি। আমার স্টুডেন্ট পর রেগুলার নোট আমি ওদেরকে কমেন্ট করি, জিজ্ঞাসা করো। যাই হোক, যেটা বলতেছি, সো ইন্টিগ্রেশনের একটা অংশ লাগে এখানে। সো এটা তোমরা জানো, আমাদের কোর্সে আমি ক্লাসও নিয়ে রাখছি। সো নেক্সট ক্লাসে আমি এই ক্ষেত্রফলটা বের করা দেখাবো, এই ওয়ার্ডটা বের করা দেখাবো। সো ভাই ছুটি চাই, হ্যাঁ এখন ছুটি দিতেই হবে, নামাজের রক্ত হয়ে গেছে, নামাজ ধরতে হবে, এখনই যাবো আমি। সো দ্যাটস ইট। সো আজকে ক্লাসটা আমরা এতটুকুই করবো, এবং তোমাদের ক্লাস নিয়ে আমার খুবই ভালো লাগছে। আমরা তাপগতিবিদ্যা লেকচার 5 করলাম, এবং আমরা এই ক্লাসটি করে আরএমএইচ গ্রুপে এবং ফিজিক্স ম্যানিয়াক গ্রুপে, দুই গ্রুপে নোট আপলোড করে দিব। আমি দুই গ্রুপেই কমেন্ট ব্যাক করবো, ফিজিক্স ম্যানিয়াক গ্রুপে এবং আরএমএইচ স্টুডেন্ট গ্রুপে তোমরা যুক্ত হবা, এবং ওখানেই নোট আপলোড করলে তোমাদেরকে হচ্ছে এটার প্রাইজ দেওয়া হবে। ওকে, এই যে, এবং তোমরা জানো এই কুপন কোডটা ইউজ করলে এই অপরচুনিটি তুমি ডেফিনেটলি নিবা। রমাদান 499 কুপন কোড ইউজ করে দুইটা কোর্সে এনরোল করে ফেলবা, আর মাত্র কিন্তু কয়েকটা দিনই আছে, 11 মার্চ পর্যন্তই, এই শেষ, এই শেষ। এবং এই যে টপ 5 জনের জন্য থাকছে 5,000 টাকার প্রাইজ মানি। ও, এটা তোমাদেরকে মোটিভেট করার চেষ্টা করা, মানি, এখানে মানি পাইতেছো, টাকা দিয়ে কি হবে? টাকা তো টাকাই, এই 5,000 টাকা অনেক টাকা, এই কিচ্ছু না। কিন্তু কথা হচ্ছে যে যে মজাটা আমরা পাইতেছি, এবং এই মজা পাইতে পাইতে এই মজায় মজায় দেখবো যে কাজ উদ্ধার হয়ে গেছে, মজায় মজায় তাপগতিবিদ্যা পড়া হয়ে যাবে। এবং একজনকে পড়াইলাম, এইটা যে কেউ পারে। আমি এই পুরো গ্রুপে সব স্টুডেন্টের তাপবিদ্যা পড়ায় ছাড়বো, এবং সবাই একই রকম পারবে। দেখো, যে স্টুডেন্ট আগের থেকেই পারতো তো পারেই, আমার আর্কাইভ দেখে অনেকেই পারে, মেজরিটি পারে যারা কোর্সে যুক্ত হয়েছে। যে পারার সে পারলো, কিন্তু যে পারার কথা না তাকেও যদি সেম পাই দেবে, মানে কেউ একটা 5 তলায় আছে, তারে 10 তলায় উঠানো সোজা, কেউ একটা আন্ডারগ্রাউন্ডে আছে, তারেও যদি 5 তলায় থাকা লোকটার মতো 10 তলায় একই সময় উঠানো যায়, দ্যাটস দ্য ক্যাপাবিলিটি। সো তাপগতিবিদ্যা আমি তাই করছি। যাই হোক, তোমরা নোট দিলে এই প্রাইসটা পেয়ে যাবা, এবং পাশাপাশি তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকবে। এবং ফিজিক্স ম্যানিয়াকে যারা এখন পর্যন্ত যুক্ত হও নাই, ভাই রে, তোমরা যারা আমাকে খুঁজছো কোথায় পাবো নিয়াজ ভাইকে, ওয়াই নট ফিজিক্স ম্যানিয়াক? মানে দেয়ার ওয়াজ আ হোপ দ্যাট আই বিগিন উইথ ফিজিক্স ম্যানিয়াক। 2022 সালে পোলাপানের কাছে জিজ্ঞেস করবা, নিয়াজ ভাই 22 সালে ফিজিক্স ম্যানিয়াকে কী করছিলেন, তাহলে তুমি জানতে পারবা হু ইজ নিয়াজ মোর্শেদ ফয়সাল। ওকে ফাইন, তো হোয়াটএভার ইট ইজ, সবাই যুক্ত হয়ে যা, দেখা হবে পরবর্তী ক্লাসে। সোফা, টেক কেয়ার, টেক কেয়ার, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই 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 বাই।